সুপ্রভাত। আমাদের একটু দেরি হচ্ছে, কিন্তু আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে একটা সার্বিক আলোচনার যে আয়োজন করা হয়েছে, তাতে those who cannot follow Bengali, I'll translate it for you so that you understand, but যেহেতু এটা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সম্মেলন, সেই জন্য বাংলায় বলাটাই আমরা বাঞ্ছনীয় বলে মনে করব। আজকের এই আলোচনা চক্রে সর্বপ্রথমে আমি অধ্যাপক ডক্টর সুকুমার মুখার্জি, যিনি আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি বলে আমরা জানি, তাকে মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরেই এই আলোচনা চক্রের সঞ্চালক আমার বন্ধু অঞ্জন ব্যানার্জি, তাকে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো। তারপরে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো মাননীয় প্রবাল চৌধুরী মশাইকে, এবং তারপরে অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য, এবং পরিশেষে মাননীয় অমিতাভ রায়কে। আমার এই পর্বের কাজটা খুব সংক্ষিপ্ত। সেটা হচ্ছে, যিনি সঞ্চালক তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে তার হাতে সবার কার্যভার তুলে দেওয়া। সঞ্চালক অঞ্জন ব্যানার্জি দীর্ঘদিন ধরে 47 বছর ধরে কম্পিউটার জগৎ এবং তার বিজনেস অ্যাসপেক্টের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আছেন। তিনি বেসবিন বলে একটা কোম্পানির মুখ্য উপদেষ্টা, এবং তার সাথে ক্যাপজেমিনিতে কাজ করার সময় উনি IBM-এও কাজ করেছেন। ক্যাপজেমিনিতে কাজ করার সময় তাদের যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিগুলোর মধ্যে তার সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এখন উনি ব্যাঙ্গালোরে অবস্থিত পরিবারকে নিয়ে, কিন্তু তার এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের উপর প্রভাব ফেলছে তার উপরে একটা তীক্ষ্ণ নজর আছে। সেই জন্য তিনি আমাদের হয়ে অন্যদের সাথে আলাপ আলোচনা করে আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন। আমি অনুরোধ করব অঞ্জনবাবুকে এখান থেকে আলোচনা চক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ঠাকুর। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুগণ। ভালো লাগছে, অনেক আমাদের মধ্যে অনেক ইয়াং স্টুডেন্টস যারা আছেন, এবং তাদের জন্যে এটা খুবই জরুরি যে আজকের টপিকটা, কারণ তাদের জীবনকে, তাদের ভবিষ্যৎকে এটা অনেকভাবেই ইম্প্যাক্ট করবে। শুরু করার সময় আমার একটা ছোট গল্প মনে পড়ে যাচ্ছে, যেটা না বলে পারছি না। বিট অফ হিউমার। মুম্বাই এয়ারপোর্টের বাইরে, টার্মিনাল 2 এর বাইরে একটা ম্যারিয়ট হোটেল আছে। সেই হোটেলে রিসেন্টলি গত বছর একটা রেস্টুরেন্টে দে ডিসাইডেড কি ওখানকার ওয়েটারদের রিপ্লেস করে রোবটস নামানো হবে ফর ডেলিভারি অফ ফুড। যেদিন এটা হলো প্রথম, সেদিন ওই রেস্টুরেন্টে যথেষ্ট কেয়স, অ্যামিউজমেন্ট, একটা আশ্চর্যজনক অবস্থা হলো। কারণ এটার জন্যে যারা এসেছিলেন রেস্টুরেন্টে খেতে, তারা প্রথমবার এটা হচ্ছে বলে তারা প্রস্তুত ছিলেন না। ওখানে অনেক বাচ্চা ছিল ফ্যামিলিদের সঙ্গে, তাদের খুব মজা হলো। তারা ছুটে গিয়ে রোবটগুলোকে ধাক্কা দিচ্ছে, পোক করছে, নানানভাবে উত্ত্যক্ত করছে। তো একটা অ্যামিউজিং সিন তৈরি হলো। এর পরিণামে পরের দিন কি হলো সেটা আশ্চর্যের। পরের দিন যখন রেস্টুরেন্ট খুললো, তখন দেখা গেল যে প্রত্যেকটা রোবটের পাশে 2টো করে সিকিউরিটির লোক রাখা হয়েছে, যাতে রোবটগুলোকে ডিস্টার্ব না করা হয় এবং ওরা যাতে ড্যামেজ না হয়। তাহলে দেখুন,
যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন রোবটগুলো প্রথম এলো, তখন তারা কিন্তু কিছু জবস ডিসপ্লেস করলো, কিছু ওয়েটারের, স্টুয়ার্টের চাকরি ওখান থেকে সরে গেল। কিন্তু সেই সঙ্গে তারা নতুন চাকরি ক্রিয়েট করলো, কারণ অ্যাডিশনাল সিকিউরিটির লোক সেখানে ডিপ্লয়েড হলো। ইন এ ওয়ে কিন্তু যে কোনো নতুন টেকনোলজির ইম্প্যাক্টে এরকমই হয়, কিছু জিনিস পাল্টায়, যেই পাল্টানোর সঙ্গে আমাদের পরিচিত হতে হয়। এআই এর ইম্প্যাক্ট কিন্তু আজকে আমাদের চারদিকে আছে, পজিটিভস এবং সাম কনসার্নস অলসো। যেরকম একটা ফ্যামিলি হসপিটালে চিকিৎসার পর একটা বিল পেল 1.6 crores। তো ওনারা ঠিক করলেন যে এটাকে ক্লাউড বেসড একটা এআই টুলে অডিটিংয়ের জন্য আপলোড করবেন। করার পরে দেখা গেল যে এআই টুলটা এটাকে অ্যানালাইজ করছে, রিভিউ করছে এবং ইনকনসিস্টেন্সিগুলো পয়েন্ট আউট করছে। যেমন একই আইটেম প্যাকেজের মধ্যেও বিল করা হয়েছে, আবার আলাদা লাইন আইটেম হিসেবেও বিল করা হয়েছে, আবার কোথাও একই দিনে এমার্জেন্সি রুমও চার্জ করা হয়েছে, আবার হসপিটাল বেডও চার্জ করা হয়েছে। এরকম নানান ধরনের ইনকনসিস্টেন্সি বার করে সেটা ফ্ল্যাগ করলো এবং শুধু সেখানেই থেমে থাকলো না, একটা লিগালি স্ট্রাকচার্ড ডকুমেন্ট জেনারেট করলো, যেটা ওই ফ্যামিলি হসপিটালকে পাঠাতে পারে। অ্যাজ এ রেজাল্ট হসপিটালের কাছে আর কোনো অপশন রইল না ইনভয়েসটা রিভিউ করা ছাড়া। রেজাল্ট কী হলো? 1.6 crores বিল 27 লাখ টাকায় নেমে এলো। তো এআই এর পজিটিভ কন্ট্রিবিউশন আছে বলতেই হবে। এখন এআই এর এমন টুল আছে যা ড্রাউজিনেস ওয়াইল ড্রাইভিং ডিটেক্ট করছে এবং ড্রাইভারকে অ্যালার্ট করছে। আবার সবই কি ভালো উদাহরণ? কিছু কি কনসার্ন নেই? একজন প্রফেসর বলছেন যে তিনি যখন তার ছাত্রদের লেখা এসেগুলো রিভিউ করছিলেন, একজন ছাত্রের এসে রিভিউ করতে গিয়ে তিনি বুঝতে পারলেন এটা এআই জেনারেটেড এসে। নাথিং রং, এআইয়ের হেল্প নিয়ে এসে লেখা যায়। কিন্তু তিনি যখন তাকে ওই তারই লেখা এসে থেকে, তারই সাবমিট করা এসে থেকে গোটা দুয়েক প্রশ্ন করলেন, সে উত্তর দিতে পারল না। তাহলে আমরা কি শুধু এআই জেনারেটেড এসেটা জেনারেট করে নিয়ে সাবমিট করে দিচ্ছি? সেটা পড়ার বা বোঝার অবকাশও রাখছি না। কোথায় থামতে হবে, কোথায় লাইন টানতে হবে, কোন কাজটা এআইকে দিতে পারা যায় আর কোন জিনিসটাকে আমরা দিতে পারি না, এটাকে বোঝাও খুব দরকার। কারণ আমরা আমাদের হিউম্যান জাজমেন্টটাকে এআই এর ওপরে ছেড়ে দিতে পারি না। কয়েক মাস আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, দে ডিসাইডেড কি আগামী শিক্ষাবর্ষ থেকে artificial intelligence and computational thinking will become a mandatory subject starting class 3. IMF একটা তার রিপোর্টে বলছে গ্লোবালি অন্তত 40% jobs will get impacted by AI. In richer economies up to 60%. আরেকটা কথা আপনাদের বলবো যে ম্যাকেনজির যিনি গ্লোবাল সিইও বব স্টার্নফেল্ডস, তিনি বলছেন একটা ইন্টারভিউতে বিজনেস ইনসাইডার ম্যাগাজিনকে যে ম্যাকেনজির এখন 60,000 এমপ্লয়ি আছে, 60,000 এমপ্লয়িজ, আউট অফ হুইচ 25,000 আর এআই এজেন্টস। তাহলে আমাদের আর দেরি করার কোনো সময় নেই, অবকাশ নেই। এআই আমাদের চারপাশে এসে পড়েছে, কাজেই আমরা আর দেরি না করে এখন আমরা শুরু করব এক্সপার্টদের থেকে শোনা। আমাদের প্যানেলে এখানে 4 জন এক্সপার্ট রয়েছেন, তাদের থেকে আমরা শুনব এই ব্যাপারে। প্রথম আমি রিকোয়েস্ট করব প্রফেসর সব্যসাচী ভট্টাচার্যকে, যিনি একজন ফিজিক্সের স্টুডেন্ট এবং বিদেশে কাটাবার পর তিনি যখন দেশে ফিরে আসেন তখন তিনি TIFR টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের ডিরেক্টর ছিলেন এবং তারপরে তিনি অশোকা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং
টিসিজি ক্রেস্ট বলে একটা অর্গানাইজেশনের উনি ফাউন্ডিং ডিরেক্টর। এখন উনি সেখান থেকে রিটায়ার করার পর টিআইএফআরে প্রফেসর এমিরেটাস হয়ে আছেন। সব্যসাচী বাবু, আপনাকে অনুরোধ করব। নমস্কার, ধন্যবাদ। আমার অনেক দিনের স্বপ্ন আজ সফল হলো যে এই বিষয়ে আমরা একসঙ্গে আসতে পেরেছি। আমি খুব খুশি যে অনেক অল্প বয়সী যাদের জন্য এটা করা, তারা আজকে এসেছেন। আচ্ছা, আমি একটু রাইজ অফ হ্যান্ডস দেখতে চাই যারা বাংলা একেবারে বোঝেন না, একটু হাতটা তুলবেন কাইন্ডলি। একটু একটু বোঝেন কিন্তু বোঝেন না। আচ্ছা, একটু একটু বোঝেন কিন্তু ইংরেজি বললে ভালো হয়, এরকম? আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কী হয়। হ্যাঁ, যদি অসুবিধে লাগে আমাকে একটু বলে দেবেন, কারণ আপনারা বুঝতে না পারলে পুরো কাজটাই ব্যর্থ। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা ছোট ছোট গল্প বলবো। তার উদ্দেশ্য হচ্ছে যে এআই ব্যাপারটা কি সেটা নিয়ে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই, কিন্তু এটাও ঠিক যে এআই হচ্ছে একটা বড় বিপ্লব। এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমরা ইতিহাস বইয়ে বিপ্লব সম্বন্ধে পড়ি, কিন্তু আমাদের জীবনে যখন চারদিকে বিপ্লব ঘটে আমরা সবসময় সেটা টের পাই না। 100 বছর বাদে লোকে এই সময়টাকে দেখিয়ে বলে একটা বড় বিপ্লব হয়েছিল। আমার মানে মূল বক্তব্য একটা লাইন, যে আমরা সবাই এখন একটা বিশাল সভ্যতার সংকট বা বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন চোখ বন্ধ করে উট পাখির মতো বালিতে মাথা গোঁজার কোনো জায়গা আর নেই। এখন এই কথাটা বলার জন্য আমি কতগুলো ঐতিহাসিক উদাহরণ দিতে চাই। প্রথম উদাহরণটা সাম্প্রতিক, রিসেন্টলি 2024-এর ফিজিক্স নোবেল প্রাইজ এবং কেমিস্ট্রি নোবেল প্রাইজ দুটোতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেয়া হয়েছিল ভিন্ন কারণে। একটাতে বলা হয়েছিল মেশিন লার্নিং, অন্যটাতে বলা হয়েছিল প্রোটিন স্ট্রাকচার। আপনাদের মধ্যে বায়োলজি করেন কজন? একজন। আপনারা কেউ বায়োলজি করেন না? আচ্ছা, কেমিস্ট্রি কে করেন? কেউ করেন না। আচ্ছা, হিউম্যানিটিস কারা করেন? সোশ্যাল সায়েন্স কারা করেন? একটু হাত তুলবেন। হিউম্যানিটিস, সায়েন্স, তো বাকিরা আপনারা কি করেন? আচ্ছা, ঠিক আছে, দরকার নেই। আমি জাস্ট বলছি যে এই ঘটনাটা গত বছর ঘটেছে। সো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নোবেল প্রাইজ ওয়েন্ট টু দিস সাবজেক্ট। এআই বলা হোক, মেশিন লার্নিং বলা হোক, তফাৎটা আগামীকাল আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে একটা ঘটনা যে নেচার বলে একটা জার্নাল আছে, তাদের সায়েন্টিফিক রিপোর্টস বলে একটা সেকশন আছে। সেখানে তারা একটা বিবৃতি দিয়েছে যে এআই জেনারেটেড কবিতা, ইংরেজি কবিতা, তাদের মানে লোকজনকে দেওয়া হয়েছিল, অ্যান্ড টু কম্পেয়ার দ্যাট উইথ চসার, শেক্সপিয়ার, টি.এস. এলিয়ট, ইয়েটস এটসেট্রা এটসেট্রা, এবং 10 জন বিখ্যাত ইংরেজি কবি, এবং তাতে 56% লোক এআইকে ভোট দিয়েছিলেন। তার মানে যে এআই এমন একটা কবিতা লিখে দিচ্ছে যেটা লোকে শেক্সপিয়ারের চেয়ে ভালো লাগছে তাদের। তার মানে কিন্তু এই নয় যে সেটা ভালো হচ্ছে, এটা হচ্ছে যে তারা অনেক বেশি লোকের কাছে পৌঁছতে পারছে, হয়তো মানটা উঁচু নয় বলেই। হ্যাঁ, সুতরাং এই ঘটনাগুলোকে দুভাবে দেখতে হবে। একটা হচ্ছে লোকে ভালোবাসছে, আরেকটা হচ্ছে কেন ভালোবাসছে। হ্যাঁ, আচ্ছা, আমি যে উদাহরণগুলো দেব সেই আমি 4টে উদাহরণ আছে। প্রথমটা হচ্ছে যে এক সময় লোকে হাতে পুঁথি লিখত, ম্যানুস্ক্রিপ্টস ওয়্যার রিটেন বাই হ্যান্ড। মিডল ইস্টে ক্যালিগ্রাফি ওয়াজ এ ভেরি ইম্পর্ট্যান্ট আর্ট। আমাদের দেশেই পুঁথি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা পুঁথিগত বিদ্যা বলে একটা জিনিস জানি, সেটা হচ্ছে বুকিশ নলেজের বাংলা। এখন পুঁথি কিন্তু আপনারা কেউ দেখেননি, আমিও প্রায় দেখিনি। এখন পুঁথির জায়গায় প্রিন্টিং প্রেস এলো, গুটেনবার্গ আনলেন, এবং তার ফলে যে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ নিউটন, ডারউইন,
মার্টিন লুথার কিং ইত্যাদি ইত্যাদি, গ্রেট কার্ল মার্কস ইত্যাদিদের লেখা সবার কাছে পৌঁছে গেল। আপনারা যদি রবীন্দ্রনাথ পড়তে পেরে থাকেন তাহলে আপনারা তো নিশ্চয়ই রবীন্দ্রনাথের হাতের লেখা পড়েননি, আপনারা বইয়ে পড়েছেন। সুতরাং প্রিন্টিং প্রেসকে ধরে নেওয়া হয় যে বর্তমান জগতের একটা সবচেয়ে বড় বিপ্লব, মানে চিন্তার জগতে, শিক্ষার জগতে। এটা তো খুব সহজ। 2 নম্বরটা অত সহজ নয়, সেটা হচ্ছে ফটোগ্রাফি। যখন ফটোগ্রাফি আবিষ্কার হলো তখন ফটোগ্রাফি তো রিয়েলিস্টিক ছবি নিয়ে নিচ্ছে, যেটা যারা শিল্পী তাদের পক্ষে অত রিয়েলিস্টিক হওয়া সম্ভব নয়। সুতরাং তখন কথা উঠেছিল যে দিস ইজ দ্য এন্ড অফ মানে ক্রিয়েটিভ আর্টিস্ট্রি। অথচ ইতিহাস এতদিন পরে আমাদের বলছে যে সাম অফ দ্য ফাইনেস্ট আর্ট, ইমপ্রেশনিজম থেকে নাম জানতে পারেন মাতিস, মোনে, অসংখ্য, মানে পুরো ইমপ্রেশনিজম এবং তারপরে কিউবিজম, কত কী হয়েছে, পিকাসো ইত্যাদি, সব কিন্তু ফটোগ্রাফির পরে হয়েছে। এবং ফটোগ্রাফি এই আর্টিস্টদের মুক্ত করে দিয়েছিলেন ফ্রম জাস্ট বিং রিপ্রেজেন্টিং রিয়ালিটি অ্যাজ ইট ইজ। আপনারা যদি কোনোদিন প্যারিসে বা লন্ডনে বা নিউ ইয়র্কে যাবার সৌভাগ্য হয়, ওখানকার মিউজিয়ামগুলো দেখবেন, একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলে আপনারা বুঝতে পারবেন যে কখন রেনেসাঁস হয়েছিল, কখন একটা করে অন্য বিপ্লব ঘটেছে আর্টের জগতে। সেটা হচ্ছে 2। কাজে এখানেও গোড়াতে লোকে ভয়ে পেয়ে গিয়েছিল যে আমাদের চাকরি গেল, কিন্তু তারপরে সবচেয়ে বড় আর্ট তারপরেই হলো। এবং সেটা আপনি বলতে পারেন যে ওই চ্যালেঞ্জের জন্যেই এটা হলো, তা না হলে লোকে ওই পুরনো জিনিসের মতো বোরিং জিনিস শিখে যেত। 3 নম্বর ঘটনা ভারতবর্ষে সবার জানা উচিত, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যন্ত্র দিয়ে মানুষের লেবারকে রিপ্লেস করে দেওয়া হলো। আপনারা জানেন, আমার এখন ভয় করে প্রশ্ন করতে, ভারতের যখন স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী একটা চরকা তার ছিল সিম্বল। এই চরকা সিম্বলটা কেন ছিল সেটা কি আপনারা কেউ জানেন? কোনো উত্তর? আচ্ছা, চরকাটা এই কারণে যে তার আগে, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে আমাদের সুতো কাটা হতো চরকা দিয়ে। তারপরে স্পিনিং জেনি বলে একটা যন্ত্রের আবিষ্কার হয় ম্যানচেস্টারে। সেইখান থেকে স্পিনিং জেনি একা 9টি চরকার কাজ করতে পারত এবং তার সেখান থেকে কটন মিল তৈরি হয়, মিলের তৈরি জামা কাপড়। আমার মনে হয় যে এখানে একজনও কেউ বসে আছেন যার জামাটা হাতে তৈরি। আমরা সবাই মিলের কাপড় পরি, কিন্তু এক সময় সেটা একটা পুজোর কাজে মিলের কাপড় পরা যাবে না, এরকম সুখ ছিল। কিন্তু এবং ওই মানে বিদেশি রাজা আমাদের শোষণ করছেন তার প্রতীক হিসেবে চরকাকে দেখানো হয়েছিল। এবং সেইটা এখন তো মানে চরকা কেন কি অল্প বয়সী লোকেরা জানে না, কিন্তু একটা সময়ে ওইটা ছিল প্রতীক। কাজেই আমার বক্তব্য, আমি লাস্ট পয়েন্টটা আগে বলি, আমার বক্তব্য হচ্ছে যে পৃথিবীতে এই 3টে বড় বিপ্লব, সেই বিপ্লবগুলোতে একটা যন্ত্র মানুষকে রিপ্লেস করেছে এবং মানুষের কাজ বেটার করেছে। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে যন্ত্র নিজে থেকে কিছু করতে পারে না, কিছু মানুষ এই এমন যন্ত্র তৈরি করে যার থেকে বাকিটা হয়। সুতরাং এআই স্বয়ংভূ কিছু জিনিস নয় যেটা আপনার থেকে গজে উঠবে এবং এইভাবে লোককে ক্ষতি করবে, কারো ভালো করবে ইত্যাদি। মানে এআই বলে কেউ নেই। এআই বলে আপনি যদি ডাকেন কেউ সাড়া দেবে না, এখনো এরপর হয়তো এআই সাড়া দেবে। আচ্ছা, গুগল ব্যবহার করেন আপনারা সবাই, সত্যি? যে করেন না হাত তুলুন। আচ্ছা, সবাই করেন। আচ্ছা, গুগলে আপনারা এখন যখন সার্চ করেন, যদি একটা লোকের নাম দেন তখন আগে একটা লাইন পড়তো, এখন একটা প্যারাগ্রাফ পড়ে। আপনারা কি সেটা জানেন? ওপেন এআই বলে একটা জিনিস আছে, কে জানেন? কে জানেন না হাত তুলুন। ওপেন এআই জানেন না, হাত তুলুন। আচ্ছা, তার মানে আপনারা মোটামুটি এখন এআই এর মধ্যে।
হ্যাঁ, এবং আপনাদের প্রত্যেক দিনে প্রত্যেকটা কাজে এআই আপনাদের সাহায্য করছে। এর একটা খুব মানে একটা খুব মর্মস্পর্শী একটা ঘটনা ঘটেছিল। ক্যাসপারভের নাম কি জানেন? ক্যাসপারভ কে ছিলেন? চেস প্লেয়ার। তার খ্যাতির কারণ কি? তার খ্যাতির, অনেক তো চেস প্লেয়ার আছেন, ক্যাসপারভের খ্যাতির কারণ কি? ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো আগেও হয়েছে, পরেও হয়েছে। এখন কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? গুকেশ। আচ্ছা, তাহলে দেখুন আপনারা জানেন। হ্যাঁ, আচ্ছা, একটা সময়ে ক্যাসপারভের খ্যাতির কারণটা আমি বলে দিচ্ছি। উনি প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যিনি একটা IBM এর তৈরি চেস মেশিনের কাছে হেরেছিলেন। ঠিক ঠিক আচ্ছা, তো প্রথমবার জিতেছিলেন, তারপরের বার একটু মানে আনএথিক্যাল কাজ করে IBM ওকে হারিয়ে দেয়। তা একটা ছবি আছে, সেটা আমি অনেক সময় দেখাতে ভালোবাসি, আমাদের খুব মানে প্রিয় ছবি ছিল। সেটা হচ্ছে টেবিলে ক্যাসপারভ বসে আছেন, অন্যদিকে একটা কোনো লোক নেই, একটা কম্পিউটার, আর মাথায় এরকম করে দুটো হাত ক্যাসপারভের, describing the moment when he realizes he has lost. এবং তারপর থেকে কোনো লোক কিন্তু আর কোনো কম্পিউটারের সঙ্গে খেলেনি। অথচ আপনারা জানেন, গুকেশের নাম জানেন, ম্যাগনাস কার্লসেনের নাম জানেন, আপনারা কোনো কম্পিউটারের কি প্রোগ্রাম আছে তাই নিয়ে আপনাদের কোনো আগ্রহ নেই। হ্যাঁ, অথচ সেই সময় বলা হয়েছিল যে এরপর চেস খেলা বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ তো হয়নি, বরঞ্চ এবং আমাদের দেশ থেকে বিশ্বনাথন আনন্দ এসছেন, গুকেশ এসছেন, প্রজ্ঞা এসছেন, মেয়েদের আছেন, মানে ভারতবর্ষ এখন একেবারে দাবায় বিরাট ব্যাপার করছে। এটা বিশ্বনাথন আনন্দের জন্যে, মেশিনের জন্যে নয়। হ্যাঁ, তো আমি এই উদাহরণগুলো দিচ্ছি একটা ঐতিহাসিক একটা মানে ছবি দেখাতে চাই যে এখন আপনারা যে সমস্যার মুখে দাঁড়িয়েছেন সেটা সমস্যাও যেমন, একটা অপরচুনিটিও তেমন। এখন আপনাকে স্থির করতে হবে আপনি কোন দিকটায় থাকবেন, সমস্যার দিকে থাকবেন না অপরচুনিটির দিকে থাকবেন, আপনি পিছিয়ে পড়বেন না আপনি এগিয়ে যাবেন। আমার বক্তব্য এই নয় যে AI কি, আমি খালি বলার চেষ্টা করছি যে ইতিহাসে দেখবেন যে এইরকম ঘটনা ঘটেছে, মানুষ তার মোকাবিলা করতে পেরেছে এবং তার ফলে আমাদের সভ্যতার প্রগতি হয়েছে, অগ্রগতি হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে অনেক ভুল কাজও হয়েছে। আমরা মাথা একসঙ্গে করতে পারলে আমরা সেই ভুল কাজগুলোকে যতটা সম্ভব কম করে যেটা ভালো সেটাকে গ্রহণ করতে পারি। হ্যাঁ, এইটা হলো ঐতিহাসিক প্রেক্ষাপট। যে AI নিয়ে কিন্তু আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ, আমি খালি বলেছি, আপনাদের চারটে উদাহরণ দিয়েছি। কি কি? প্রথমে বলেছি প্রিন্টিং প্রেস, তারপরে বলেছি ফটোগ্রাফি, তারপরে বলেছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর শেষকালে বলেছি চেস। এইবার আপনারা বাকিদের কাছ থেকে আসল ব্যাপারগুলো এবং তার কি ফল সেগুলো সব জানতে পারবেন। আমার আপাতত এইটুকু, কোয়েশ্চেন আনসারে যদি কোনো প্রশ্ন থাকে আবার ফিরে আসবো। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সব্যসাচী বাবু। মানে এর থেকে বেশি সত্য কিন্তু আজকে কিছু নেই, যে আজকে আমরা একটা রেভলিউশনের সামনে দাঁড়িয়ে আছি, বিপ্লবের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের বুঝতে হবে যে এটা আমাদের জীবনকে কি করে ইম্প্যাক্ট করতে পারে এবং আমাদের রেসপন্স কি হওয়া উচিত, এবং সেটার জন্যই আমরা কিন্তু এখানে এসেছি। আমাদের পরবর্তী বক্তা আমাদের মধ্যে রয়েছেন ডক্টর সুকুমার মুখার্জি। ওনার কোনো পরিচয় দেওয়ার ধৃষ্টতা আমি করতে পারি না, আপনারা সকলে ওনার ব্যাপারে জানেন, এবং উনি আমাদের কাছে কিছু আলোকপাত করবেন AI এর ইম্প্যাক্ট অন দ্য হেলথ সেক্টর, এই ব্যাপারে উনি কিছু বলবেন। তো আমরা ওনার থেকে শুনব। ধন্যবাদ। শুভ সকাল। আমাদের মঞ্চে উপবিষ্ট এস্টিমড কলিগস and my friends
And most important, younger generation is a very surprising younger generation in a conference who are the future of our society. You are the people who are going to show us the path in the next 100 years. So it is really tempting to see younger generation, and it's always a very difficult and easy to talk about this. আজকে আমরা এমন একটা সাবজেক্ট চুজ করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অল অফ আস হ্যাভ গট হিউম্যান ইন্টেলিজেন্স। ইজ হিউম্যান ইন্টেলিজেন্স আন্ডার থ্রেট? Is human intelligence is challenged, or is human intelligence is going to be augmented? আমরা যখন ছোট বয়সে ছিলাম তখন আমি 40 সালের কথা বলছি, 45 সালের কথা বলছি, আমাদের কেরিয়ার শুরু করেছিলাম স্লেট পেন্সিল দিয়ে, পাঠশালা, গুরুকুল, তারপর স্কুল কলেজ পেরিয়ে আজকে আমার বয়সে আমি এআই নিয়ে কথা বলছি। এটা একটা বিরাট লং হিস্ট্রি অফ হাউ এ ফিউচার ইজ ডেভেলপড ওভার অ্যান্ড ওভার। আমরা সবসময় ভাবি পুরনো দিনের লোক, ওরা কি জানে, আমরাই সব। তোমরা সবাই আমাদের মতো বয়স হবে, তোমরাও তখন বলবে, তোমাদের জুনিয়ররা বলবে, তোমরা কি জানো, আমরাও তার থেকে বেশি জানি। Change is the way of life and dynamism is the way of life. সেক্ষেত্রে এডুকেশনেও আমাদের চেঞ্জ হয়েছে। আমি হেলথ সেক্টরে আছি প্রায় 1954 থেকে, মেডিকেল কলেজ, তারপরে তো যা পোস্ট গ্র্যাজুয়েশন, যাই হোক, এই চেঞ্জ যা হয়েছে একটা বিরাট চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ যা হয়েছে দেখবার মতো চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ যেটা হয়েছে বুঝবার মতো চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জের অফে সোসাইটি বেনিফিট হয়েছে, সোসাইটি কিছু জায়গায় গোলমাল হয়েছে, সোসাইটি ইজ আন্ডার থ্রেট সামটাইমস। এই নিয়ে আমরা যতই দেখি ততই শিখি, আর যতই শিখি ততই পাল্টাই নিজেকে। এইটা হচ্ছে আমাদের ধর্ম। আজকে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্যান্ডোরাস বক্স হয়ে গেছে। এই প্যান্ডোরাস বক্স আমাকে খুলে দেখতে হবে আলটিমেটলি আমার কত বেনিফিট হলো। আমাদের এর জন্যে আছে ইন ফেভার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অপোজিশনও আছে, কিন্তু তার মধ্যে যেটা হেলথ সেক্টর ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। জেনে রাখবে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এভরিওয়্যার। আজকে এই যে ইনোভেটিভ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ল্যান্ডস্কেপ, এসব নতুন নতুন কথা, এগুলো আগে ছিল না। আজকে হেলথ সেক্টরে যেসব আমরা চেঞ্জ দেখছি, আমরা মনে হয়, আমি তোমাদের বলি, আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম তখন মিক্সচার তৈরি করতাম, মিক্সচার তৈরি করে রুগীকে দেওয়া হতো, মিক্সচার করে ট্যাবলেট দিয়ে, তখন ডাক্তার যা বলতো সেইটাই ফাইনাল ওয়ার্ড। আজকে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আজকে কিন্তু চিকিৎসা ব্যবস্থায় ট্রিটমেন্টটার মেইন পিভট হচ্ছে পেশেন্ট। পেশেন্ট ইজ দ্য সেন্টার অফ দি ফিল্ড অ্যান্ড উই আর অল সার্ভিং পিপল ফ্রম দ্য ডিফারেন্ট কর্নার্স। যার জন্যে আমাদের উন্নতি চাই, আমার পেশেন্টের উন্নতি চাই, আমাদের পেশেন্টের সেফটি চাই, আমাদের পেশেন্টের ইকোনমিক্স দেখতে হবে, সব দিক দিয়ে এটা চলতে হবে। সেই জন্যে আমি একটু তোমাদের বিবরণ আমাদের হেলথ সেক্টরে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পজিশন বিটুইন হিউম্যান ইন্টেলিজেন্স ভার্সেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড দ্যাট ইজ দ্য মুট পয়েন্ট ইন সব জায়গায় সবাই বলছে। World we are living in today feels in many ways like a wonderland, wonderland of innovation, wonderland of digitalization, wonderland of technological
transformation. The concept of using computer to simulate intelligent behavior and critical thinking was conceptualized by Dr. Alan Turing. Alan Turing in 1950 in England first conceptualized the concept. সে শুধু অবজার্ভ করেছিল। আমার মনে হয় তুমি যে আইজ্যাক নিউটন, আইনস্টাইন সব পড়ে দেখো, দেখবে অবজারভেশন হ্যাজ গট এ গ্রেট ভ্যালু। যার যত অ্যাকিউরিটি অবজারভেশন, তার ইন্টারপ্রিটেশন, তার অ্যাপ্লিকেশন অ্যান্ড তার র্যামিফিকেশন আর ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্যে the concept of using computer to simulate intelligent behavior and critical thinking, দুটো খুব important element of our brain, critical thinking and intelligent behavior was conceptualized. তারপরে হলো কি 1956-এ ড্যাটফোর্ড ইংল্যান্ডে একটা মিটিং হলো, সেখানে 3 জন সায়েন্টিস্ট ছিলেন, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি প্রথমে বার করলো কনসেপ্টটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিন। কথাটা ভেবে দেখো, ইন্টেলিজেন্ট মেশিন, ইন্টেলিজেন্ট আইসিইউ আমরা এখন কথা বলছি, বিকজ উই বিকাম ইন্টেলিজেন্ট ডে বাই ডে, উই লার্ন বাই মিস্টেক, উই লার্ন বাই অমিশন। সুতরাং obviously intelligent thinking is an important issue for today. আজকে তোমরা দেখছো robotic surgery. Robotic surgery is more precision surgery, the accurate surgery. অনেক হাসপাতালে কলকাতায় রোবোটিক সার্জারি হচ্ছে, নি রিপ্লেসমেন্ট, তার মধ্যে হাঁটু রিপ্লেসমেন্ট, প্রস্টেটিক সার্জারি, ইভেন ইন কেস অফ high risk pregnancy, robotic surgery is applied. So robotic surgery একটা important example which is the end product of concept of AI. তোমরা কোভিডে দেখেছো কলকাতায় আমাদের টেলিমেডিসিন অ্যাপ্লিকেশন হয়েছে ইন দ্য গভর্নমেন্ট সেক্টর। অ্যান্ড টেলিমেডিসিনের কি টেলিমেডিসিন থেকে যেটা হয়েছে, মানুষকে হাসপাতালে যেতে হচ্ছে না পয়সা খরচ করে, ট্রাভেল করতে হচ্ছে না, মানুষকে অ্যাডভাইস পাচ্ছে, ইনস্ট্যান্ট অ্যাডভাইস। মানুষের সুবিধে হচ্ছে যে ডাক্তারকে বারবার প্রশ্ন করলে ডাক্তার উত্তর দিচ্ছেন। এই বেনিফিটগুলো হওয়াতে টেলিমেডিসিন হ্যাজ গট এ গ্রেট ইম্প্যাক্ট, নট ইন এপিডেমিক্স অর প্যান্ডেমিক্স বাট অলসো ইন ডে টু ডে রুটিন হসপিটাল কেয়ার, বোথ ইন হসপিটাল পেশেন্ট and when the patient is discharged, যখন বহু দূরে আছে, ধরো বীরভূমের এক জায়গায় আছে কিংবা নদিয়াতে আছে, কলকাতা মেডিকেল কলেজ থেকে টেলিমেডিসিন অ্যাপ্লিকেশন করে আপনি অ্যাডভাইসটা পাচ্ছেন ইন অড আওয়ার্স অফ দ্য ডে। সুতরাং টেলিমেডিসিন ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ এআই। স্মার্টফোনস, তোমরা তো সবাই জানো স্মার্টফোনস, আমরা জানতাম না, আমরা অনেক বোকা ছিলাম, তোমরা অনেক বেশি ইন্টেলিজেন্ট তোমাদের মতো বয়সে, আমরা এত জানতাম না, এখন আমরা শিখেছি স্মার্টফোনস, নট ফোনস বাট স্মার্টফোনস, হুইচ ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দিস। তারপরে আমরা সেলফ ড্রাইভিং কার্স, ড্রাইভার লাগবে না, ড্রাইভার ছাড়া গাড়ি চলছে, তুমি ভেবে দেখেছো? এগুলো সব নিট এক্সাম্পলস অফ এআই। এবং একটা দিন আসবে তোমাকে ড্রাইভারের জন্য খরচা বেঁচে যাবে, ড্রাইভার কখন এলো না গেলো যায় আসে না, চতুর্দিকে চলছে উইদাউট ড্রাইভার। তো এগুলো সব গ্লোরিয়াস এক্সাম্পল বাট ইউ আর লাইকলি টু সি দ্যান মাই সেলফ। অল অফ দিস ইজ পসিবল ডিউ টু অ্যাডভান্সেস অফ এআই। এআই ক্যান এক্সিবিট এ বিহেভিয়ার লাইক হিউম্যান বিংস, বাট দ্যার ইজ এ বাটটা হচ্ছে lack of compassion, lack of empathy, lack of understanding of each and individual's mind. মানুষের তৈরি হয় কিন্তু beside the soul, body and the mind, তাকে বলে বডি মাইন্ড কমপ্লেক্স। এই মাইন্ডটাকে এখনো পর্যন্ত ওভারকাম করতে পারেনি এআই।
ডাক্তারিতে আমরা সব করি, ডিসিশন হলো, কিন্তু একটা দেখুন, পেশেন্ট কি চায়? পেশেন্ট ডাক্তারের হাত ধরতে চায়। পেশেন্ট কি চায়? পেশেন্ট ডাক্তারবাবু যেন পেটে হাত দিয়ে দেখে। পেশেন্ট কি চায়? পেশেন্ট আমাকে স্টেথোস্কোপ দিয়ে শোনে। সবটাই যদি মেকানিক্যাল হয়ে যায়, অ্যাজ ইফ ইউ আর পারচেজিং ব্রেড অ্যান্ড বাটার ফ্রম দ্য শপ, তাহলে এই সেন্স অফ ডক্টর পেশেন্ট বন্ডেজ অনেকটা কমে যাবে। সেই জন্য প্রশ্ন আসে, এই বন্ডেজটা হয় না বাই রোবট, হয় না বাই এআই, ইট ইজ এ হিউম্যান বিং। আর সিকনেস ইজ এমন সিচুয়েশন, আনলেস দ্যার ইজ এ কম্প্যাশনেট ডক্টর, unless there is a empathetic attitude, not sympathetic attitude, empathetic attitude, ডাক্তারিটা ওইরকম হয় না। ডাক্তারি has got a emotion, ডাক্তারি has got a logic, ডাক্তারি has got a science, but side by side ডাক্তারি has got a art. AI is a collection of process in a system with a capability to learn and solve the problem like human beings. They solve the problem. তুমি তাকে একটা ফিডব্যাক দাও। রিমেম্বার, ফিডব্যাকটা শুড বি অথেন্টিক। ফিডব্যাকে যদি ভুল হয়ে যায়, তাহলে রোবট চ্যাট জিপিটি উইল গিভ রং আনসার। সেই জন্য আমাদের যে ট্রেনিংটা দরকার, প্রত্যেক যেটা দিচ্ছি, এ ট্রুথফুল ডেটা। এই ডেটা সায়েন্স ইজ এন ইম্পর্টেন্ট ইমার্জিং সায়েন্স। অ্যান্ড ডেটা সায়েন্সের জন্যে অনেক ভালো ভালো ছেলে তৈরি হচ্ছে। টু জেনারেট ডেটা, আর ডেটা মাস্ট বি অথেন্টিক, ডেটা মাস্ট বি আন্ডারস্ট্যান্ডেবল, অ্যান্ড ডেটা মাস্ট বি রাইট ডিরেকশন। তাহলেই ইউ ক্যান গেট দ্য আনসার। ডেটা যদি গোলমাল হয়ে যায়, ইউ উইল গেট দ্য রং আনসার। ওই যে বললেন না, হাসপাতালে 1.6 crore বিল হয়েছিল, এ নিশ্চয়ই ডেটা ফ্রড। অ্যান্ড ডেটা ফ্রডের পরে সেটা 26 লক্ষ টাকায় কাগজে বেরিয়েছিল। সুতরাং এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ডেটা সায়েন্স মাস্ট বি ভেরি জেনুইন। AI in healthcare is a beacon of hope in modern era to improve efficiency, to improve efficacy, having accessibility of healthcare service to all. একদিন আসবে সবাই ডাক্তার পাশাপাশি আছে, to give you a personalized care. Personalized care মানে all our human beings are externally may not be the same. Biology also, তোমরা যারা সায়েন্সের ছাত্র দেখবে, যখন বায়োলজি পড়বে, biology of human beings is extremely variable. আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, একটা কারো জ্বর হয়েছে, তাকে একটা অ্যান্টিবায়োটিক দিলে একজনের কাজ হলো আর একজনের কাজ হলো না। সেম ওষুধ, সেম অসুখ, কিন্তু কাজ হলো না। হোয়াই? বিকজ দেয়ার আর জিনস বিহাইন্ড। সুতরাং আমাদের জানতে হবে জেনেটিক সায়েন্স। জেনেটিক সায়েন্স জানলে তখন ইউ ক্যান অফার পার্সোনালাইজ ট্রিটমেন্ট। আজকে আমরা প্র্যাকটিস করি, যেটা আমার মাস্টারমশাইরা বলে গেছেন, মেডিসিন ইজ a সায়েন্স অফ আনসার্টেনিটি and law of probability. এই নিয়ে প্র্যাকটিস করে গেছে সবাই। কিন্তু এখন আমরা যাচ্ছি কি, আমরা চাই প্রেসিশন মেডিসিন। প্রেসিশন মেডিসিন মিনস যে ট্রিটমেন্ট ইজ স্পেসিফিক ফর এন ইন্ডিভিজুয়াল। তার মানে ইন্ডিভিজুয়ালাইজ কেয়ার ইজ এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। যদি আমি কোনোদিন জানতে পারি তোমাদের কারুর হোয়াট ইজ দ্য জেনেটিক মেকআপ, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মেকআপ, হোয়াট ইজ দ্য ডিজিজ স্ট্যাটাস, তাহলে বুঝতে পারবো কোন ড্রাগে অ্যাকশন হবে, কোন ড্রাগে অ্যাডভার্স এফেক্ট হবে, কোন ড্রাগে অ্যাকশন হবে না। সুতরাং একটা দিন আসবে ডাউন দ্য লাইন ইন আনাদার 50 years, তখন ট্রিটমেন্টটা দেখবে অনেক মোর পার্সোনালাইজড দ্যান জেনারেলাইজড। আমাদের বহু মেথডস আছে এআইতে, তোমরা অনেকেই জানো। মেশিন লার্নিং, ডিপ লার্নিং অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস। অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস LLM থেকে হয়েছে। তারপরেই হয়েছে আমরা চ্যাট জিপিটি। You talk to the AI and get the answer straight, as if you are buying a ticket from the counter.
to see a test match in Eden Garden. সুতরাং একটা দিন আসবে চিকিৎসার সুবিধে হবে। In fact, AI tries to move the goalpost from reactive disease concept to promotion of health with holistic and proactive approach. So that is how we are seeing. তোমরা যেমন একটা rising sun of future, we are in the setting sun of the ambience. So obviously তুমি দেখবে যে what is this effect. However, in general, what we think, we should take AI as a digital assistant. প্রত্যেক ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আছে, হেল্প করে ফর দি ব্লাড প্রেশার রেকর্ডিং, ওয়েট রেকর্ডিং, রেসপিরেশন রেকর্ডিং। একটা দিন আসবে এআই থাকলো, আমিও থাকলাম, দুজনে মিশে কথা বলে একজন পেশেন্টকে চিকিৎসা দিলাম, দ্যাট ইজ মোর স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যান্ড টু গেট দ্য এক্সপেক্টেড রেজাল্ট। আফটার অল সব ট্রিটমেন্টের আউটকামটাই দেখতে হয়। সেই আউটকামটা ক্যান উই প্রমিস ডাক্তারবাবু আমার অসুখটা সারবে তো? এই প্রতিদিন আমরা দেখি, যার উত্তর কিন্তু হ্যাঁও নয় নাও নয়, এইরকম করে বলা যায় না, বিকজ ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ইজ সো মাচ। যার ভেরিয়েশনটাকে আমরা ন্যারো ডাউন করতে চাই যাতে করে পেশেন্টের ভালো হয়। এআই তাছাড়া সেই জন্যে বলা হয় ড্রাগ অ্যাসিস্ট্যান্ট। আর একটা জায়গায় ভেরি ইম্পর্ট্যান্ট, আজকে আমরা র্যাপিড সিলেকশন অফ ড্রাগ ইন ইমার্জেন্সি সেটিং, কেউ হয়তো বুকে ব্যথা নিয়ে এসেছে, কেউ শ্বাসকষ্ট নিয়ে এসেছে, তুমি দেখলে, ঠিক করলে, ভেরিফাই করলে, ইউ বিকাম মোর স্পেসিফিক অ্যান্ড অ্যাকিউরেট। এই এআই ইজ অলসো ইউজফুল ফর আর্লি ডিটেকশন অফ দ্য ডিজিজ। এআই ইজ হেল্পফুল ফর ড্রাগ ডিসকভারি। একটা ড্রাগ তৈরি হতে 2 থেকে 10 বছর লাগে, এআই হলে সেইটা কিন্তু অনেক আগে হয়ে যাবে, যাতে করে ডাক্তারের সুবিধা হবে, সে ড্রাগ ডিসকভারি। সো এছাড়াও ডাক্তারি ছাড়াও বিজনেস, ইন্ডাস্ট্রি, পুলিশিং, ল, ট্রান্সপোর্টেশন, সব জায়গায় এআই ঢুকেছে। আজকে এভরিডে নিউজ পেপার দেখবে ইয়াং জেনারেশন হাউ দে আর এনকারেজড টু স্টাডি এআই ইন ডিফারেন্ট ফ্যাসেটস অফ লাইফ। সুতরাং এগুলো সবই ইম্পর্টেন্ট পার্ট, but is there are challenges. Every good thing must have challenges, তাহলে গুড থিংটা স্টেবিলাইজ হয় না। ভালো জিনিস পেতে হলে you have to face the challenges, you have to overcome the challenges. Again, new challenges come, you try to settle that. So challenges হচ্ছে most important, data collection, data privacy, ethics of the data. কারণ আমাদের দেশে এখন ভরে গেছে সাইবার সিটি, আমরা সাইবার সিটি নাম দিয়ে দিয়েছি, সাইবার সিটি। সুতরাং সাইবার সিকিউরিটিটা ভেরি ইম্পর্টেন্ট। হেলথে আমাদের 2016 সালে নীতি আয়োগ দিয়েছে পারমিশন, কিন্তু সব হসপিটাল তৈরি করতে পারছে না, বিকজ অফ লজিক অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লজিক অফ ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। কন্ট্রোভার্সি লেগেছে, অনেকের চাকরি চলে যাবে। আরে সবাইকে শেখাও, নতুন জিনিস শিখতে হয় তো। সুতরাং আমার মনে হয় চাকরি চলে যাবে সেটা নেগেটিভ অ্যাটিটিউড। আমার মনে হয় বি পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভলি। সেই জন্যে আমাদের সাইবার সিকিউরিটি, রেগুলেশন এবং ডেটা অথেন্টিসিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যারিয়ার। সেই জন্যে স্ট্রিক্ট রেগুলেশন দরকার, যেন আমাদের সে মিসইউজ না করে এআই। এখন দেখছো, কাগজে দেখছো এআই বলে মিসইউজ করছে কিছু কিছু লোক ফর সাইবার ইনসিকিউরিটি, ইন দ্য থ্রেট। এইসব জিনিসগুলো আমাদের আছে। তবে ভালো জিনিস করতে হলে পাশাপাশি অনেক বাধ্যবাধকতা থাকে, সেই বাধ্যবাধকতা এগিয়ে নিয়ে আমাদের যেতে হয়, তাহলে একটা সলিড ব্রেঞ্চ পাওয়া যায়। আমার মনে হয় ইট হ্যাজ গট এ লং ফিউচার, বাট ইট ইজ নেভার এ রিপ্লেসমেন্ট অফ হিউম্যান ব্রেন, ইট ইজ এ অ্যাসিস্ট্যান্ট অফ হিউম্যান ব্রেন to use properly in right time, the right moment, the right person. Thank you all. ধন্যবাদ ডক্টর সুকুমার মুখার্জি। এনলাইটনিং টক, আমরা অনেক কিছু জানলাম।
একদম ঠিক বলেছেন, এআই ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, এআই আমার একটা টুল। আমি সেদিন পড়ছিলাম একজন সফটওয়্যার প্রফেশনাল ইউএস থেকে লিখছেন, যার অ্যাবাউট 10-12 বছরের অভিজ্ঞতা, যে তারা এখন যখন ক্যান্ডিডেট হায়ার করেন, প্রোগ্রামার হায়ার করেন, তখন ইট ইজ ম্যান্ডেটরি টু ইউজ, আস্ক দ্য প্রোগ্রামার টু ইউজ এ এআই টুল অ্যান্ড কোড করে দেখাতে হয়, এবং সেটা যদি সে না করতে পারে তাহলে তার চাকরি হয় না। তার মানে বাধ্য করা হচ্ছে ঘুরিয়ে যে এআই টুল তুমি ইউজ করো, কারণ এআই টুল ইজ ভেরি এফেক্টিভ অ্যান্ড ইউজফুল। সেই জন্যে মানে একটা সময় ছিল যখন আমরা ক্যালকুলেটর ইউজ করলে সেটা ডিসকারেজ করা হতো, বলতো মেন্টাল ম্যাথস উইক হয়ে যাবে, ক্যালকুলেটর ইউজ করো না। কিন্তু আমরা কিন্তু সময়কালে বুঝে গেছি যে এখন জিআরই পরীক্ষা দিতে গেলেও কিন্তু ক্যালকুলেটর ওখানে অ্যাভেলেবল হয় ইউজ করার জন্যে, কারণ টুল ইউজ ইজ নট ডেট্রিমেন্টাল টু হিউম্যান জাজমেন্ট, হিউম্যান গ্রোথ অফ দ্য ব্রেন। এরপরে আমরা ডেকে নেব প্রফেসর প্রবাল রায়চৌধুরীকে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর। উনি আমাদেরকে বলবেন এআই এর ব্যাপারে এবং এআই এর কোন দিকগুলো সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এগুলোও বলবেন। আসুন প্রফেসর প্রবাল রায়চৌধুরী। সকলকে সুপ্রভাত। আর উদ্যোক্তাদের ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এটা প্রবাবলি খুব রেলেভেন্ট আজকের যুগে, তার কারণ এআই অনেক সমস্যার সমাধান করছে কিন্তু প্রচুর কনফিউশন ক্রিয়েট করছে। আমার মনে হয় এআই নিয়ে অনেক রকম অদ্ভুত অদ্ভুত ধারণা তৈরি হচ্ছে। এই অদ্ভুত ধারণাগুলোকে ঠিক করাটা খুব জরুরি। মানুষ অনেক কিছু ভাবছে যেন এআই একটা খুব ভুতুরে জিনিস এবং সেখানে অনেক কিছু করা যায় বলে মানুষ ভাবছে, যেগুলো আসলে করা যায় না। আবার এটা দিয়ে অনেক কিছু করা যায় যেটা হয়তো মানুষ জানে না। তো আমি কি করা যায় আর কি করা যায় না সেটা বোঝার জন্য খুব বেসিক জায়গা থেকে শুরু করব। যে এআইকে আমরা সবাই একটা ব্ল্যাক বক্সের মতন ভাবি, যে আমি কিছু প্রশ্ন ঢুকিয়ে দেবো, ওপাশ দিয়ে কিছু উত্তর বেরিয়ে আসবে। হ্যাঁ, এখন ব্ল্যাক বক্সটার ভেতরে কি হচ্ছে, বা আমার একটা সমস্যা আছে, সমস্যাটা নিয়ে গিয়ে ব্ল্যাক বক্সের এক সাইডে ফেললাম, অন্য দিক দিয়ে সলিউশনটা বেরিয়ে এলো, কিন্তু ভেতরে কি হয় সেটা একটুখানি বোঝার চেষ্টা করা যাক। আজ থেকে প্রায় 100 বছর আগে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে রোনাল্ড ফিশার। এখানে কেউ রোনাল্ড ফিশারের নাম জানো? আচ্ছা, কেউ জানো না, ঠিক আছে। তোমরা সবাই গুগল করো, আমার লেকচারের পর একটু রোনাল্ড ফিশার নামটা দিয়ে গুগল সার্চ করে নিও, অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারবে। এই রোনাল্ড ফিশার ছিলেন একজন বায়োলজিস্ট। এই রোনাল্ড ফিশার সাহেব একটা খুব সহজ একটা প্রবলেম নিয়ে মাথা ঘামাচ্ছিলেন 1934-35-এ। ওনার লেখাটা বেরিয়েছিল 1936 সালে। একজন বটানিস্ট, তার মানে উদ্ভিদ বিজ্ঞানী, যার একটা প্রাইমারি কাজ হলো বিভিন্ন প্লান্ট দেখে সেই প্লান্টগুলোকে আইডেন্টিফাই করা। এটা তো আমরা স্কুলে ছেলে মেয়েদের শেখাই অনেক সময়, এবং শুধু স্কুলে ছেলে মেয়ে না, যারা গ্রামের দিকের ছেলে মেয়ে তাদের পরিবারের লোকেরাও শিখিয়ে দেয় যে এটা অমুক গাছ আর এটা তমুক গাছ, এটা পালং শাক, এটা অমুক শাক। এই যে আইডেন্টিফিকেশানটা, এটা আমরা দেখে করতে পারি। কিভাবে করি? তাদের পাতা, গাছের পাতাগুলো কীরকম, গাছের ডালগুলো কীরকম, গাছের ফুলগুলো কীরকম, এটা দেখে দেখে আমরা করি। হ্যাঁ, তো এই যে সমস্যাটা, যে আমি একটা জিনিসকে আইডেন্টিফাই করব, এটা কুমড়ো গাছ, এটা লাউ গাছ, হয়তো কুমড়োটা নেই, লাউটা নেই, কিন্তু এটা কুমড়ো গাছ, এটা লাউ গাছ, যে দুটো খুব কাছাকাছি একই রকম দেখতে, কিভাবে করি? তাদের কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা বুঝি এবং সেই বৈশিষ্ট্যটাকে জানি বলে আমরা সেটা করতে পারি। এবার ফিশার কি করছিলেন? ফিশার একটা পার্টিকুলার ভ্যারাইটি অফ ফ্লাওয়ার নিয়ে কাজ করছিলেন, যেটাকে বলে আইরিশ ফ্লাওয়ার। এই আইরিশ ফ্লাওয়ারের অনেকগুলো ভ্যারাইটি আছে। এবার এই ভ্যারাইটিগুলোকে একজন অভিজ্ঞ বটানিস্টের কাছে দিলে সে বলে দিতে পারবে এটা ভার্সিকালার, এটা ভার্জিনিকা, এটা সেটোসা, এরকম নানা রকম ভ্যারাইটিগুলো সে বলে দিতে পারবে। কিন্তু একজন অভিজ্ঞ বটানিস্টের কাছে না গিয়ে আমি যদি জিনিসটা আর একটু সহজে কিছু করতে চাই, কিছু উপায় আছে কি না? মানে একজন অভিজ্ঞ বটানিস্টের তো একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা সে যদি কোথাও লিখে রেখে যায়, সেটা পড়ে একজন অনভিজ্ঞ লোক অনেক কিছু করতে পারে। এই এআই ব্যাপারটা অনেকটা সেই রকম। ফিশার কি করলেন? ফিশার এই বিভিন্ন আইরিশের
তাদের ফুলগুলোর যে পাপড়ি তার বিভিন্ন মেজারমেন্ট নিলেন, মানে সেটা কতটা লম্বা, কতটা চওড়া, ফুলের যে তলায় যে সেপালটা থাকে তার কিছু মেজারমেন্ট নিলেন এবং সেগুলো উনি লিপিবদ্ধ করতে থাকলেন যে বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে সেগুলো কীরকম। সব ভ্যারাইটির ক্ষেত্রে তো ফুলের পাপড়ির লেংথ একরকম হবে না, সব ভ্যারাইটির ক্ষেত্রে ফুলের পাপড়িটার কতটা চওড়া সেটাও একরকম হবে না। তো এবার ফিশার যে প্রবলেমটা নিয়ে মাথা ঘামাচ্ছেন সেটা হচ্ছে এই রকম যে এই মেজারমেন্টগুলো যদি আমি কাউকে বলে দিই, এই মেজারমেন্টগুলোর বেসিসে সে যদি বলে দিতে পারে যে এটা এই ভ্যারাইটি না তো ওই ভ্যারাইটি, এটা তো তাহলে মানুষ নয়, একটা কম্পিউটারও করতে পারে, তাই না? এখন কম্পিউটারের মধ্যে কিছু নাম্বার আমি ইনপুট করব, সেই নাম্বারগুলো দেখে একটা কম্পিউটার বলে দিতে পারবে যে এটা এই জিনিস না ওই জিনিস। এটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শুরু। এই 1936 সালে ফিশারের পেপারটা বেরোয় এবং এখনও মেশিন লার্নিংয়ের যে কোনো টেক্সট বইতে যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা থাকে তাতে ফিশারের নাম থাকে এবং ফিশারের এই ডেটাটার এক্সাম্পল দিয়ে শুরু হয়। এটাই হচ্ছে শুরু। তো প্রবলেমটাকে এবার আমরা একটুখানি জেনারেলাইজ করি। প্রবলেমটা হচ্ছে এইরকম যে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ক্লাসিফাই করতে চাই। এরপরে ফিশারের এক ছাত্রের নাম বলবো আমি, তার নাম হয়তো তোমরা অনেকে শোনোনি, তার নাম হচ্ছে সি.আর. রাও। সি.আর. রাওর নাম কেউ জানো? একজন বিখ্যাত ভারতীয় পরিসংখ্যা বিজ্ঞানী বা গণিতবিদ। আচ্ছা, এই সি.আর. রাও ছিলেন ফিশারের ছাত্র। ফিশার যখন কেমব্রিজে, সি.আর. রাও তখন তার কাছে পিএইচডি করতে গেছিলেন এবং সি.আর. রাও যে প্রবলেমটা নিয়ে কাজ করছিলেন সেটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে কেমব্রিজ অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে প্রচুর আর্কিওলজিক্যাল এক্সকাভেশন থেকে প্রচুর স্কালস এসেছিল এবং সেই স্কালগুলো কিছু ছিল ব্রোঞ্জ এজ থেকে আর কিছু ছিল আয়রন এজ থেকে। এখন এই স্কালগুলো দেখে কোনোভাবে সেই ক্লাসিফিকেশনটা করা যায় কিনা, এটাই ছিল বেসিক প্রবলেম। এখানেও সে একই রকম ব্যাপার। অ্যানথ্রোপোলজিক্যাল এক্সপার্ট, আর্কিওলজিক্যাল এক্সপার্টরা একটা অতীতে অনেক স্কাল দেখেছে, এক্সামিন করেছে এবং তারা কিছু স্কালকে ক্লাসিফাই করে রেখেছে যে এটা ব্রোঞ্জ এজ থেকে এসছে, এটা আয়রন এজ থেকে এসছে। এবার ভবিষ্যতে যে স্কালগুলো আসবে ঠিক ফিশারের মতনই প্রবলেম। সেগুলো হচ্ছে এবার স্কালের ওপরে নানা রকম মেজারমেন্ট নেবো আমি, স্কালটা মানে এদিকে কতটা এদিকে কতটা এরকম নানা রকম মেজারমেন্ট নেবো। তারপর ওদিকে আমার যে লিস্ট আছে তাতে আমি এবার মিলিয়ে মিলিয়ে দেখবো যে কোনখানে ওটা যার ভালো ফিট করছে। এটা ছিল সি.আর. রাওর প্রবলেম, ক্লাসিফিকেশন অফ স্কালস ফ্রম ডিফারেন্ট হিস্টোরিক্যাল এজেস। এইটা হলো শুরু এবং এইটা পরে যে জিনিসটা আসতে শুরু করলো এটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। আমি এটাকে বলবো ক্লাসিফিকেশন প্রবলেম। কালকে যখন স্বাগতম পড়াবে তখন এইটা দিয়েই সম্ভবত শুরু করবে ও। এরপরে যেটা হলো, এবার আমরা একটু আধুনিক যুগে চলে আসি। আমি যখন ব্যাংকে যাই একটা লোন নেওয়ার জন্য, ব্যাংক আমাকে একটা বস্ত বড় ফর্ম ফিল আপ করতে দেবে। সেই ফর্মে আমাকে অনেক কিছু লিখতে হবে, আমার আয় কত, আমার বাড়িতে কজন লোক আছে, আমি কি কাজ করি, এরকম অজস্র প্রশ্ন আমাকে করা হবে। তারপরে ব্যাংক ডিসাইড করবে যে আমাকে লোনটা দেওয়া ব্যাংকের পক্ষে লাভজনক কিনা। তার মানে হচ্ছে আমি লোনটা ঠিক ঠিক টাইম মতো রিপেমেন্ট করতে পারবো কিনা, তারপরে নাকি আমি ডিফল্টার হয়ে যাব, সেটা ব্যাংক ডিসাইড করবে। এটা ব্যাংক কিভাবে করে, এখানে অল্প বিস্তর হলেও সব ব্যাংকে খানিকটা স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাউন্ডেশনে কিন্তু যে জিনিসটা বসে আছে সেটা স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স শব্দটাকে এখন আমরা মাঝে মাঝে চেঞ্জ করে ডেটা সায়েন্সও বলছি, যদিও দুটো পুরোপুরি এক জিনিস নয়। আর আমি আরেকটা জিনিস বলি, এই যে শব্দগুলো এগুলোর বিবর্তন ঘটে। আমি যখন পিএইচডি করছি, এটা হচ্ছে সেই 1985 সালের কথা, তখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ছিল, কিন্তু তার থেকেও বেশি পপুলার ছিল আরেকটা শব্দ, সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এই এক্সপার্ট সিস্টেমটা এখন আর নেই, এই শব্দটার আমরা বিশেষ ব্যবহার করি না, এখন বলি খালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই যে ব্যাংকের একটা এক্সপার্ট সিস্টেম আছে, সেই এক্সপার্ট সিস্টেমটা একটা হিউম্যান এক্সপার্ট হতে পারে, আবার একটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা আর্টিফিশিয়াল এক্সপার্ট হতে পারে। ব্যাংক কী করছে, আমি যে ইনপুটগুলো দিচ্ছি সেই ইনপুটগুলো ব্যবহার করে দেখছে অতীতে তাদের যারা কাস্টমার ছিল তাদের রেসপেক্টে আমার পজিশনটা কীরকম। অতীতে যারা ডিফল্টার হয়েছে, আমার
প্রোফাইলটা কি তাদের মতো, নাকি অতীতে যারা সাকসেসফুলি লোন রিপেমেন্ট করে বেরিয়ে গেছে আমার প্রোফাইলটা তাদের মতো? এখন মজাটা হচ্ছে এই যে একটা মস্ত বড় ফর্ম আমাকে ফিল আপ করতে দেওয়া হলো, সাধারণত এই ফর্মটা 15-16টা পেজ থাকে অন্তত আর কি, হ্যাঁ, তাতে অজস্র ডেটা, তারপর সেটাকে তারা কম্পিউটারাইজ বা ডিজিটাইজ করছে। এইবার যে ডেটাবেসটা নিয়ে ওরা কাজ করছে সেটা অনেক বড়, একটা মানুষের পক্ষে ওরকম মিলিয়ে মিলিয়ে দেখাটা সম্ভব নয়। এইখানে একটা টেকনোলজির হেল্প নেওয়া বা অটোমেশনের প্রয়োজন আছে। এটাই হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই আর্টিফিশিয়াল শব্দটার কারণ। এই আর্টিফিশিয়ালটা হচ্ছে এই অটোমেশনটা। আমি যেটা হয়তো 10টা লোকের ক্ষেত্রে মেলাতে পারতাম, 1 লক্ষ কাস্টমারের ক্ষেত্রে সেটা আমার পক্ষে মেলানো সম্ভব নয়। এই জিনিসটা হচ্ছে, এটা একটা আর্টিফিশিয়াল, এটা পুরোটা নয় কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর্টিফিশিয়াল পার্টে এটা একটা অংশ। এবার আমি আরও আধুনিক একটা প্রবলেমে আসি। হেলথ সায়েন্স নিয়ে অলরেডি একজন বিদগ্ধ লোক কিছু বলেছেন, আমি শুধু একটা ছোট্ট জিনিস বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের সবাইকে ভীষণ রকম এফেক্ট করে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা কি তোমরা জানো যে আমাদের যদি পুরো জিনোমটা নেওয়া হয়, সেলের মধ্যে যেটা রয়েছে, এটা একটা হিউজ সাইজের একটা জিনিস, তাই না? কিন্তু এটা সবটা ফাংশন করে না, সেটা জানো কি তোমরা? যে এটা একটা খুব অল্প অংশ অ্যাকচুয়ালি ফাংশনাল। এটা কি জানো তোমরা? কজন জানো সেটা? হাত তোলো তো। যে আমাদের সেলে যে জেনেটিক মেটেরিয়াল থাকে তার একটা বিরাট অংশ কোনো কাজ নেই, জাঙ্ক পড়ে আছে। জাঙ্ক শব্দটাই ব্যবহার করা হয় টেকনিক্যালি আর কি। হ্যাঁ, খুব অল্প একটা অংশ কাজ করে, যেটা বিভিন্ন বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল ফাংশনগুলোকে কন্ট্রোল করে। সেই যে অংশগুলো, সেই অংশগুলোকে এই বিরাট জঙ্গলের মধ্য থেকে খুঁজে বার করতে গেলে সে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন ব্যাপার। হ্যাঁ, এই যে খুঁজে বার করাটা, এই খুঁজে বার করাটার জন্য কিন্তু নানা রকম স্ট্যাটিস্টিক্যাল এবং এআই টুল ব্যবহার করা হয়। তোমার শরীরে একটা নতুন কোনো জিন কোনো রকম সমস্যা তৈরি করছে কিনা সেটা জানতে গেলে সেই জিনটাকে আইডেন্টিফাই করতে হবে। সেই জিনটা লুকিয়ে আছে কোথায়, সেই বিরাট খড়ের গাদার মধ্যে। এই যে জিন আইডেন্টিফিকেশন, এটাও একটা প্রবলেম যেখানে এআই এর ব্যবহার হচ্ছে। তাই এখানে যেটা হচ্ছে, এগেইন আমরা কতগুলো জিন জানি, সেই জিনগুলোর মধ্যে কিছু প্যাটার্নস আছে, সেই প্যাটার্নগুলো এবার আমরা খুঁজছি। বিরাট বড় সিকোয়েন্স বা জেনোমিক ডেটার মধ্যে সেই প্যাটার্নটাকে কোনো একটা জায়গায় আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। এই যে খুঁজে বার করাটা, এটা একটা সাধারণ মানুষের পক্ষে স্ক্যান করে খুঁজে বার করাটা সম্ভব নয়। সেই জন্য কম্পিউটার বিরাট বড় একটা সিকোয়েন্সকে স্ক্যান করছে, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল টুল ব্যবহার করা। স্ক্যান করছে, করে কোথাও সেই প্যাটার্নটা ভালো ম্যাচ করছে, সেই জায়গাটাকে তারপর আমরা পিক আপ করছি। খুব সহজ করে বললাম, ব্যাপারটা এর থেকে অনেক জটিল। এবং সেখান থেকে আমরা ফাইনালি একটা আইডেন্টিফিকেশনে পৌঁছচ্ছি। এইগুলো তো হলো এআই এর ভালো ভালো দিকগুলো, এবং মানে কোথায় এআই আমাদের কাজে লাগছে, উপকারে লাগছে, সেই ব্যাপারগুলো। এখন একটা এআই টুল তোমরা সবাই জানো, সবাই সম্ভবত ব্যবহারও করো, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, রাইট? সবাই জানো, গুড। এবার এই চ্যাট জিপিটি নিয়ে অনেক মজার মজার গল্প আছে। তবে আমার কতগুলো অভিজ্ঞতা আছে চ্যাট জিপিটি নিয়ে। আমি নিজে খুব একটা চ্যাট জিপিটি ব্যবহার করি না, হ্যাঁ, কিন্তু আমার ছাত্ররা করে প্রচুর পরিমাণে। তা আমি একজন মাস্টার স্টুডেন্টকে একদিন তার সঙ্গে কথা বলছিলাম। তাদের একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ানো হচ্ছে রিসেন্টলি, সে সাবজেক্ট একটু অ্যাডভান্স লেভেলের। তো ওরা যখন আন্ডার গ্র্যাজুয়েট পড়েছে সেটা খুব একটা ভালো শেখেনি, মানে তার যে বেসিকটা অতটা ভালো শেখানো হয়নি, সেটা আমি জানি। সেই জন্যই তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি পোস্ট গ্র্যাজুয়েটে এখন যে সাবজেক্টটা পড়ছো সেটা তো তুমি আগে খুব একটা ভালো জানতে না, তো তুমি অ্যাসাইনমেন্ট যে টিচাররা দিচ্ছে সেগুলো করতে পারছো ঠিকঠাক? বলে হ্যাঁ করতে পারছি। বলে যে আমি তখন একটা জিজ্ঞেস করলাম যে কি প্রশ্ন এসছে, সে একটা প্রশ্ন বললো আমাকে যে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। আমি বললাম এটা তুমি ঠিক ঠিক উত্তর লিখতে পারলে? বলে না আমি পারিনি, চ্যাট জিপিটি করে দিল। আচ্ছা, এইবার আমি আরেকটু কিউরিয়াস হলাম। চ্যাট জিপিটি তাকে যে সলিউশনটা করে দিয়েছে সেটা কিন্তু 100% কারেক্ট, সে আমাকে সেটা শোনালো। সমস্যাটা হলো আমি তাকে স্টেপ বাই স্টেপ যখন সলিউশনটা আমাকে এক্সপ্লেন করতে বললাম, সেখানেই সমস্যাটা হলো। এই অতিরিক্ত ইউজ অফ এআই এর এটা একটা সমস্যা। এই যে চ্যাট জিপিটি সলিউশনটা করে দিয়েছে, চ্যাট জিপিটি কিন্তু ঠিক সলিউশনই করে দিয়েছে, সে ভুল করেনি জিনিসটাতে, ওকে। কিন্তু
যে সেই সলিউশনটা সাবমিট করছে অ্যাসাইনমেন্টের জন্য সে কিন্তু সলিউশনটা শেখেনি বা বোঝেনি। এটা হচ্ছে এআই এর একটা সমস্যা, বা রাদার এআই যারা ইউজ করছে তাদের সমস্যা। কিন্তু এআই এর সমস্যা এবার একটা জিনিস আসে, হিউম্যান এক্সপার্টই হোক আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হোক, সবাইকে তো আগে কিছু শিখতে হয়, তারপরে তো এক্সপার্ট হয় সে, তাই না? মানে জন্মেই তো কেউ একটা এক্সপার্ট হয়ে যায় না, সবাইকে কিছু একটা শিখতে হয়। সেই শেখাটাতে যদি কিছু গন্ডগোল থাকে তাহলে সে সেই রকম এক্সপার্ট হবে। কেউ যদি ডাক্তারি শিখতে গিয়ে ভুল শেখে তাহলে সে ভুল ডাক্তারি করবে, কেউ কোনো ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারিং শিখতে গিয়ে ভুল শেখে সে ভুল ইঞ্জিনিয়ারিং করবে, সবার ক্ষেত্রে সেটা ট্রু। এই একই জিনিস কিন্তু আর্টিফিশিয়াল এক্সপার্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল এক্সপার্ট কোথা থেকে শিখছে? অতীতে যে ডেটাটা আছে সেই ডেটা থেকে সে শিখছে, সেই ডেটাটাকে সে ব্যবহার করছে। এইবার অতীতের ডেটায় যদি একটা বায়াস থাকে, সে বায়াসটা তার সলিউশন যেটা সে দেবে তার মধ্যেও সেটা রিফ্লেক্টেড হবে। মানে এটা একটা খুব কমন স্টোরি অ্যাবাউট চ্যাট জিপিটি, সেটা অনেকে হয়তো জানো, তবু আমি এখানে এটা বলছি। সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে যদি একটা গল্প লিখতে বলা হয় যে তুমি সারাদিনে আজকে কি করেছো সেটা নিয়ে একটা রচনা লেখো, অবশ্যম্ভাবেই চ্যাট জিপিটি যেটা লিখবে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, দাঁত মাজলাম, ব্রেকফাস্ট করলাম, তারপর আমার বাবা অফিসে বেরিয়ে গেল, মা রান্না করতে রান্নাঘরে ঢুকে গেল, মা অফিসে গেছে, সেটা কিন্তু চ্যাট জিপিটি লিখবে না। তার কারণ তার ডেটাবেসে সেই বায়াসটা আছে। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক একই রকমভাবে যখন ফেস রেকগনিশন করে কোনো একটা কনভিক্টকে আইডেন্টিফাই করা হচ্ছে, অনেক সময় সেখানে দেখা যায় যে একটা পার্টিকুলার গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন বেশি হচ্ছে, যেগুলো হচ্ছে ফলস আইডেন্টিফিকেশন। যেমন নর্থ আমেরিকাতে যদি মানে ক্রিমিনালদের বা কনভিক্টদের ডেটাবেসটা দেখা হয়, দ্যাট ইজ ভেরি স্কিউড টুয়ার্ডস ব্ল্যাক পপুলেশন। অ্যাজ এ রেজাল্ট মানে এই ফেস রেকগনিশন বেসড কনভিকশনের ক্ষেত্রে ব্ল্যাকদের ফলস পজিটিভের রেট ইজ ভেরি হাই। এটা হচ্ছে এআই এর সমস্যা। আমাকে যে শেখাচ্ছে সে যদি আমাকে প্রথমেই ভুল শেখায়, সেই ভুলটা যদি আমার মগজস্থ হয়ে থাকে তাহলে আমি সেই ভুলটা করে যাব ক্রমাগত। যে কোনো এআই টুলের ক্ষেত্রে সেটা সত্য, সেটা ন্যাচারাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যেরকম সত্য, এআই টুলের ক্ষেত্রে সেটাই সত্য। তার কারণ হচ্ছে যে ডেটাটা সে ব্যবহার করছে সেই ডেটাটার মধ্যে একটা ত্রুটি রয়েছে বা বায়াস রয়েছে। আচ্ছা, আমার মনে হয় পরে আবার ফিরে আসা যাবে, আমি কয়েকটা দু একটা ইন্টারেস্টিং উদাহরণ দিই। আচ্ছা, এআই কম্প্যানিয়ন এই ব্যাপারটা তোমরা জানো? যারা ছাত্ররা আছে, আমি তোমাদের তুমি করেই বলছি, তোমরা আমার থেকে বয়সে একটু ছোট, ছাত্ররা রয়েছে, আমি ছাত্রদের দিকেই তাকিয়ে এই কথাটা বলছি। হ্যাঁ, যে তোমরা এআই কম্প্যানিয়ন শব্দটা জানো? এআই কম্প্যানিয়ন কি জিনিস একটু বলবে? কেউ একজন বলো, আমি একটু শুনি তোমরা কি বোঝো এআই কম্প্যানিয়ন ব্যাপারটা নিয়ে। একটু বলো, যা বোঝো সেটাই বলো। বলো না, তুমি বলো, একটু জোরে বলো, সবাই শুনতে পায় যাতে। না, এআই কম্প্যানিয়ন মানে ধরো এআই বন্ধু, এই ব্যাপারটা আমি জানতে চাইছি। মানে হ্যাঁ, তুমি বলো। হ্যালো, যখন আমরা একা ফিল করি তখন সে আমাদেরকে সাপোর্ট করে বা আমাদেরকে ডিপ্রেশন থেকে, তো এটা একটা বন্ধুর মতো, তাই তো? বন্ধুর মতো। হ্যাঁ, তো এটা একটা চ্যাটবট হতে পারে যার সঙ্গে তুমি কথা বলছো, সে তোমাকে কিছু দিচ্ছে, অথবা বসো, হ্যাঁ, তা অথবা এটা একটা ইমেজ হতে পারে একটা কিছুর, যার সঙ্গে তুমি ভিডিওতে ইন্টারাক্ট করছো, এরকম হতে পারে। এইবার এই জিনিসটার অনেক বিপজ্জনক কনসিকুয়েন্স আছে। আমি আমেরিকার একটা শহরের কথা, আমি নাম বলছি না বিশেষ কারণে, একটা ঘটনা বলি। সেখানে একটি পরিবার একদিন লক্ষ্য করে যে তাদের বাচ্চা ছেলেটি কিছু কাজকর্ম করছে যেটা মোটেই সমর্থনযোগ্য নয়। ওকে, সে এমন কিছু করছে যেটাকে সোজা কথা এক ধরনের ক্রাইম করছে সে। সেটা সে এটা এরকম হতে পারে যে সে চুরি করছে বাবা মায়ের টাকা পয়সা, অথবা
তাকে যেটা করতে বলা হচ্ছে সে কাজটা করছে না, ফাঁকি দিচ্ছে। আগে সে সেরকম ছিল না। এখন এটা কেন হচ্ছে, আস্তে আস্তে ইনভেস্টিগেট করতে গিয়ে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এইরকম একটা ব্যাপার। সে যখন তার এআই কম্প্যানিয়নের সঙ্গে ইন্টারাক্ট করছে, কথা বলছে, এআই কম্প্যানিয়ন কিন্তু ক্রমাগত নিজেকে আপডেট করছে। সেই ছেলেটির সঙ্গে সে যখন কথা বলছে, সে ছেলেটির কাছ থেকে কিছু ইনপুট পাচ্ছে, সে ছেলেটির ভালো লাগা মন্দ লাগা সে ক্রমাগত অ্যানালাইজ করছে, এবং তারপরে এআই কম্প্যানিয়ন যাতে ছেলেটা এআই কম্প্যানিয়ন মনে করছে এটা হলে ছেলেটার ভালো হবে, সেরকম কিছু করছে। এর ফলস্বরূপ কী হচ্ছে, ছেলেটার কিছু পছন্দ অপছন্দ অটোমেটিক্যালি তার মধ্যে তৈরি হচ্ছে। এইবার ছেলেটা হয়তো মোবাইল ফোন নিয়ে সারাদিন খেলা করতে খুব ভালোবাসে, নানা জিনিস দেখতে, এবং সেগুলো হয়তো অনেক কিছু হয়তো খুব ভালো কিছু নয়। তো এই জিনিসটা তাকে বাবা মা বাধা দেয়, এটা নিয়ে তার একটা ক্ষোভ আছে। সে তার কম্প্যানিয়নকে সেটা জানাচ্ছে, কম্প্যানিয়নকে বলছে যে আমি এটা করতে চাই কিন্তু আমার বাবা মা এটাকে করতে দেয় না। ওকে, এবং এআই কম্প্যানিয়ন খুব সিম্প্যাথেটিক। এআই কম্প্যানিয়নের কাজ কিন্তু তাকে ভালো রাখা। ওকে, কাজেই তাকে ভালো রাখার জন্য সে তখন এমন কিছু কাজ তাকে করতে এনকারেজ করছে যেটা তার করা উচিত নয়, এবং এটা থেকে কিন্তু একটা ঘোরতর সমস্যা তৈরি হতে পারে। নর্থ আমেরিকার বেশ কিছু শহরে এটা নিয়ে এমন সমস্যা হয়েছে যে পরিবারের লোকেরা তখন লোকাল সেনেটর কংগ্রেসম্যানদের কাছে গেছে, এবং তারপরে কিছু এআই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে। তারা যে এআই কোম্পানিয়ন টুলগুলো সেল করতো সেগুলো বন্ধ করার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে একটা খুব ভয়ঙ্কর সোশ্যাল খারাপ দিক এআই এর। এটা বলি আমি আজ এই মুহূর্তে শেষ করছি, পরে আবার হয়তো আমরা ফিরে আসবো আলোচনাতে। ধন্যবাদ প্রফেসর প্রবল রায়চৌধুরী। এবারে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে রয়েছেন অমিতাভ রায়, যিনি আমার পূর্বতন কলিগও বটে এবং একজন ইন্ডাস্ট্রি লিডারও বটে। তিনি বর্তমানে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ন্যাশনাল কমিটি অন টেকনোলজি অ্যান্ড এক্সপার্টিজ অ্যান্ড ইনোভেশনের চেয়ারম্যান। মোস্ট রিসেন্টলি রিটায়ার করার সময় তিনি এরিকসন গ্লোবাল সার্ভিসেসের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এবং তিনি বহু লোকের মেন্টর। এরকম একজন মানুষের কাছ থেকে আমরা আজকে শুনব যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সকে কিভাবে এআই ইম্প্যাক্ট করতে পারে এবং আমাদের সেই জন্যে কীভাবে প্রস্তুত থাকতে হয়। অমিতাভ। থ্যাংক ইউ অঞ্জনদা। সবার শেষে বলার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে মোটামুটি সবাই কভার করে দিয়েছে যা যা বলার থাকে নর্মালি এআই নিয়ে আমাদের যা যা জানার থাকে। কিন্তু এই ইংরেজিতে একটা কথা আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেইটাকে প্রমাণ করার জন্য কিছু তো বলতেই হবে। সো আমি ইন্ডাস্ট্রির সাইড থেকে বলবো, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে, যে এআই কি করে এবং কি চ্যালেঞ্জ আমরা ফেস করছি ইন্ডাস্ট্রি ওয়াইড। যেটা দিয়ে শুরু করব যে এআই কথাটা নিয়েই, হ্যাঁ, ইজ আর্টিফিশিয়াল। সো আর্টিফিশিয়াল কেন বলা হয় এটাকে? বিকজ ইট ইজ নট রিয়েল। সো একটা জিনিস আমি যদি সবাইকে বলি যে আজকের এই মিটিং থেকে বেরোবার সময় মাথায় নিয়ে বেরোবে, যেটা হচ্ছে এআই ইজ নট রিয়েল। ওকে, যত রকমের প্রবলেম সাইডটা আমি শুনলাম এখানে, সব প্রবলেম সাইডটার কিন্তু একটাই কারণ, বিকজ আমরা আর্টিফিশিয়াল জিনিসটাকে রিয়েল হিসেবে ট্রিট করার চেষ্টা করছি। ওই বায়াস টায়াসের কথা আমি আসবো ওইটায়। সো আরেকটা জিনিস হচ্ছে যে এই হাইপটা যেটা তৈরি হয়েছে সোসাইটিতে, যে এটা ইউনো লোকে বলছে জেন এআই, মানুষের সমান ভাবার ক্ষমতা হয়ে যাবে। হ্যাঁ, মানে আই থিঙ্ক পার্সোনালি, এবং মানে যারা সায়েন্টিস্ট আছে তারাও এটা বিশ্বাস করেন না যে এটা কোনো দিন হবে। সো কেউ যদি এরকম বলে কখনো যে এআই মেশিন মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে, এটা বাজে কথা। এটা হতে পারে না, কারণ মানুষের যে কতগুলো ব্যাপার আছে, ব্যক্তিত্ব তার মধ্যে একটা, এআই কখনো সেটাকে রেপ্লিকেট করতে পারে না। অরিজিনালিটি এআই কখনো রেপ্লিকেট করতে পারে না। এআই যেটা পারে সেটা হচ্ছে প্যাটার্ন রেকগনাইজ করতে পারে।
সো কেউ যদি ভাবে যে কেউ আইজ্যাক নিউটন প্যাটার্ন রিকগনিশন খুব ভালো করতেন বলে তার এত নাম হয়েছে, বা চারটে জিনিসকে ম্যাচ করাতে পেরে আইনস্টাইন এত বড় বিখ্যাত বৈজ্ঞানিক হয়েছেন, এটা তো বাজে কথা। অতএব যে যেটা করতে পারবে না সেটা তার থেকে এক্সপেক্ট করা উচিত না। ওই এগেন কামিং ব্যাক টু দ্য সেম থিং, যে ইটস আর্টিফিশিয়াল, ইটস নট রিয়াল। আমরা এটাকে তৈরি করেছি যে জিনিসটা অনেকটা ডেটা সেট একসাথে নিয়ে খুব তাড়াতাড়ি, কম্পিউটেশনাল পাওয়ারটা যেহেতু বেড়ে গেছে, সেটাকে ইউজ করে খুব তাড়াতাড়ি একটা রেসপন্স দিতে পারে ইন অলমোস্ট রিয়েল টাইম বেসিস। এবং তার জন্য ওই যে আমরা শুনছিলাম যে ড্রাইভারলেস কার হবে। সো আমার আগের কোম্পানিতে যখন কাজ করতাম, আমরা এই প্রজেক্টটা ছিলাম উইথ ভলভো, যে কী করে ড্রাইভারলেস কার চালানো যায়, বিকজ ওই এরিকসন মোবিলিটি নিয়ে কাজ করে, যে ওই মোবাইল কমিউনিকেশন, মানে দুটো মোবাইল ডিভাইস, এখানে গাড়িটা একটা মোবাইল ডিভাইস, আরেকটা গাড়ি একটা মোবাইল ডিভাইস, তো তারা কী করে কমিউনিকেট করবে নিজেদের মধ্যে, এইগুলো দেখার জন্য। সো এই ফাস্ট কমিউনিকেশন অলমোস্ট রিয়েল টাইম বেসিসে, এই যবে থেকে এই কম্পিউটার এটা করতে শুরু করেছে তখন থেকে আমাদের কাছে একটা অপরচুনিটি এসছে। হ্যাঁ, এই টেকনোলজিটা বহু পুরনো। হ্যাঁ, মানে আমি ড্রাইভারলেস কারের একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যদি আমরা সেইটাকে ধরে থাকি, কারণ ওইটা নিয়ে কথা হয়েছে এখানে, হাজারটা এরকম এক্সাম্পল আছে। এই যে এআই টেকনোলজিটা আমরা ইউজ করি আজকে, সেটা অনেক পুরনো, এটা নাথিং নিউ। আমার কাছে কম্পিউটেশনাল পাওয়ার ছিল না। একটা ড্রাইভারলেস কার কী করে, এর মধ্যে কী আছে, কতগুলো সেন্সার আছে যেটা বহু বছর ধরেই আছে, কতগুলো ডিজিটাল ক্যামেরা আছে সেটাও বহু বছর ধরে আছে, আর কিছু বেসিক প্রসেসিং ক্যাপাসিটি সেটাও পৃথিবীর আমাদের মানুষের কাছে বহু বছর ধরে আছে, কিন্তু তার এত স্পিড ছিল না যেটা রিয়েল টাইম বেসিসে কোনো একটা ডিসিশন নিতে পারে। ঠিক আছে, ডিসিশন সাপোর্ট সিস্টেমগুলো রিয়েল টাইমে কাজ করতো না। সো আজকে সেটা করতে পারে। সো এর জন্য ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় এআই খুব ভালো কাজ করছে। ডাক্তারবাবু বলেছেন আমাদেরকে মেডিকেল সায়েন্সে কোথায় ভালো কাজ করছে। সত্যি তো, মানে এখন একটা এক্সরে একটা এআই সিস্টেমে দিয়ে দিলে, ছবিটা তুলে ও কত কোটি বা কত হাজার কোটি পুরনো এক্সরে রেফারেন্স করে বলে দেবে যে এটাকে কোথায় কী প্রবলেম আছে বা কোথায় কী প্রবলেম নেই। এটা তো মানুষের পক্ষে সম্ভব না, আমরা কিন্তু করতে পারি, সম্ভব। আমার কাছে 10 বছর লাগবে হয়তো। সো ওইটা হয়। আমি যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যাই, আমাদের দেশেও খুব কাছের এক্সাম্পল হচ্ছে টাটা স্টিলে এটা ইমপ্লিমেন্ট করেছে। মেশিনগুলোকে ওরা প্রোঅ্যাক্টিভ মেনটেনেন্স করে। হ্যাঁ, সো যেমন প্লেনের কথা যদি বলি, বোয়িংয়ের ইঞ্জিন, কত লাখ প্যারামিটার ওরা এভরিডে কালেক্ট করে ইঞ্জিনগুলো যখন চলে, এবং সেইটাকে অ্যানালিসিস করে ঠিক করে যে কোন কম্পোনেন্টটা ফেলিয়ার হতে পারে, অর্থাৎ কোনটার আগে রিপ্লেস করা দরকার। ভেরি গুড এক্সাম্পল অফ ইউসেজ অফ এআই। হ্যাঁ, খুব সুন্দর করে এটা করছে। প্রচুর কোম্পানিতে প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, কারণ মেশিন ডাউন টাইম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটা বড় প্রবলেম। সো এআই টুল ইউজ করে সেটাকে আমরা করতে পারছি। আচ্ছা, আমাদের ডেইলি লাইফে কোথায় আমরা এআই ইউজ করছি? সো কনজিউমার প্রোডাক্ট কোম্পানিগুলো, তারা প্রচণ্ড রকমের এআই টুল ইউজ করে। মানে একটা কেউ যদি আমরা সার্চ করে একটা কিছু দেখি কম্পিউটারে, তারপরে যদি আমরা অ্যামাজনে যাই, দেখবো যে অ্যামাজন প্রচণ্ড রকমেরভাবে ওই প্রোডাক্টগুলোকে দিতে শুরু করেছে। ইনফ্যাক্ট আমি বলছি, অ্যান্ড আই ডোন্ট নো এটা এক্সপিরিয়েন্স করেছো কি না, আমার তো হয়েছে, অনেকেরই হয়েছে। বাড়ির মধ্যে হয়তো একটা কোনো প্রোডাক্ট নিয়ে কারোর সাথে আলোচনা হচ্ছে যে আমি এইটা কিনতে চাই, ভাবছি কিনবো, কোনটা ভালো, অ্যান্ড ইউ গো টু এনি টুল যেখানে কেনা যায়, দেখবে ওই প্রোডাক্টটা নিয়েও অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বা বলতে শুরু করেছে। সো বি রেস্ট অ্যাসিওর্ড যে ওই ফোনটা যদি অফও থাকে, মানে সাইলেন্টও থাকে, ইউজ করছি না, ও কিন্তু শুনছে, এবং শুনেও রিপোর্ট করছে এবং ডেটাবেসে দিচ্ছে। এটা একটা এথিক্যাল প্রবলেম, এটা কেউ স্বীকার করে না। যাদের বাড়িতে ওই অ্যালেক্সা আছে বা গুগল পডগুলো আছে, ইজ কন্টিনিউয়াসলি লিসনিং হোয়াট ইউ আর সেইং, অ্যান্ড ওরা ওটাকে ইউজ করছে ওই ডেটাটাকে নিয়ে, যে কী করে ওদের ওই ল্যাঙ্গুয়েজ ট্রেন করা যায়। হ্যাঁ, অ্যান্ড ওইগুলোকে ওরা সেল করে। সো ডেটা হ্যাজ বিকাম দ্য নিউ অয়েল, অ্যাজ উই অল নো, যে ডেটা বিক্রি করে প্রচুর টাকা লাভ হচ্ছে প্রত্যেকটা কোম্পানির। আর ওটার একটা প্রবলেমও হচ্ছে, সারাক্ষণ ফোন আসছে যে এ ফোন করছে, ও ফোন করছে, আপনি এইটা কিনবেন কি ওইটা কিনবেন। বাট কনজিউমার কোম্পানি আর ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি আমাদের এআই এর জন্য। পার্সোনালাইজড করে দিচ্ছে যে আমি কি চাই, এতে আমাদেরও সময় বাঁচছে, ওরাও অনেক প্রোডাক্ট পজিশনিংটা ভালোভাবে করছে।
তাছাড়াও রিসার্চের কাজে ইউজ করছে। হ্যাঁ, আগামী দিনে এরকম হবে যে রিটেল স্টোরে গিয়ে আমরা আর ওই এখন যেমন জামা কাপড় ট্রাই করতে হয় যে আমাকে ভালো দেখাচ্ছে কি না, আমার আর সেটা করার দরকার হবে না, এআই আমাদের টুলের থ্রুতে করে দেবে। হ্যাঁ, মানে আমি বলবো আমি এই জামাটা ট্রাই করে দেখতে চাই, ছবিতেই করে দেবে, ফিটিং কি হচ্ছে ওর ছবিতেই করে দেবে। সো এইখানে তো কনজিউমার কোম্পানিগুলোর খুব লাভ হচ্ছে, তো সেইটা আমরা বেনিফিট পাচ্ছি। ফাইন্যান্স সেক্টরেও লাভ হচ্ছে। আজকে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে এআই একটা বড় ইউজ করছি। কাউকে ওই ক্রেডিট দেওয়া হবে কিনা, মাস্টারমশাই বললেন আমার আগে, যে সেইটাকে আমরা চেক করি থ্রু এআই। এতে প্রবলেম আছে উইথ বায়াস অ্যান্ড অল, বাট এইগুলোর ক্ষেত্রে ইউজ হচ্ছে। সো অলমোস্ট এভরি ইন্ডাস্ট্রি ইন দ্য লিগাল সাইড অলসো ইউসেজ হচ্ছে। কিন্তু আমরা একটা এন্টারপ্রাইজ লেভেলে এআইটাকে যেভাবে দেখতে চাই সেটা চ্যাট জিপিটি নয়। কালকে আমার ছেলের সঙ্গে আমার তর্ক হচ্ছিল, বললো ঠিক আছে তুমি এটা কথাটা ইউজ করতে পারো যদি ইউ ওয়ান্ট টু গ্র্যাব ইন্টারেস্ট ফ্রম ইউর অডিয়েন্স, বাট আই ডোন্ট এগ্রি। আই সেড দ্যাট এআই বলতে আমরা যেটা বুঝি, এআই ইজ শোয়িং আস মাঙ্কি ট্রিক্স। মাঙ্কি ট্রিক্স কি? বাঁদরকে আমি ছোলা ছুড়বো আর বাঁদর নেচে দেখাবে আমাকে। আমরা আজকে যেটা এআই বলতে জানি সেটা হচ্ছে ওইটা, মানে রিয়েল সেন্স আমরা যেটাকে ভাবি এআই, ওই চ্যাট জিপিটি অ্যান্ড অল দোজ টুলস, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ নো ইন্টেলিজেন্স ইন দিস। এর প্রবলেমটা দুটো জায়গায় আছে। একটা বড় প্রবলেম হচ্ছে এই জন্য একটা এন্টারপ্রাইজ লেভেল, ম্যাকেনজির কথা উঠেছিল, ম্যাকেনজির কথা বলি, ওরা একটা স্টাডি করেছিল গত বছরে, তাতে বলেছে অ্যাবাউট 90% কোম্পানি তারা কোনো সিরিয়াস এআই ইমপ্লিমেন্ট করতে পারেনি এখনও, দো এভরিবডি ইজ ভেরি ইন্টারেস্টেড অ্যাট এ বোর্ড লেভেল যে আমরা একটা এআই করব। হ্যাঁ, আমাদের কোম্পানির প্রোডাক্টিভিটিতে এটা আরও বেটার গেইন আনবে, আমাদের প্রফিটেবিলিটিতে গেইন আনবে, কিন্তু করতে পারেনি। এর কারণটা হচ্ছে যে ইট ইজ নট অথেন্টিক। এগেন ওই আর্টিফিশিয়াল ব্যাপারটা এসে গেছে, রিয়েল না এখনও। হ্যাঁ, সো দ্যার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে, আপনি বলছিলেন যে ম্যাকেনজি বলেছে আমার এত হাজার লোকের মধ্যে এত হাজার বট আছে। খুব ভালো কথা। এখান থেকে 2 কিলোমিটার দূরে ওয়ান অফ দ্য বিগ 4 কোম্পানিজ গত বছর সুড হয়েছে অস্ট্রেলিয়াতে, ফাইন দিতে হয়েছে কারণ তার বট তাকে ভুল ডেটা দিয়েছে, সে ইউজ করে সেইটা নিয়ে গিয়ে ক্লায়েন্টকে বোঝাতে গেছিল, ধরা পড়ে গেছে, ফাইন হয়ে গেছে। এটা নন এথিক্যাল ইউজ না, এথিক্যালি ইউজ করেছে, আমি ডেটা জেনারেট করেছি। প্রবলেমটা কি? যে তার তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আজকে আমি একটা রেকমেন্ডেশন দিলাম টু দ্য সিএফও, অ্যান্ড সিএফও সেটা নিয়ে গিয়ে বোর্ডে প্রেজেন্ট করে একটা কোম্পানির ফিউচার ইনভেস্টমেন্ট ঠিক করলো। ওই লোকটার অ্যাকাউন্টেবিলিটি আছে। ওই লোকটা তো কালকে গিয়ে বলতে পারবে না যদি কোম্পানি ডুবে যায় যে না আমাকে এআই বলেছিল বলে আমি বলেছি, তাই না? তো সেইখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। সো এইটার জন্য অনেক কাজ হচ্ছে, মানে আমি অত ডিটেলে আজকে যাব না এখানে, বাট তার কারণগুলো হচ্ছে ওই একটা কথা উঠেনে হয়েছে, এটা হচ্ছে যে বায়াস, প্রচণ্ড রকমের বায়াস আছে ডেটার মধ্যে, আর এই বায়াসটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে? বিকজ যে ডেটাটা নিয়ে কাজ করা হচ্ছে, একটা বড় প্রবলেম হচ্ছে যে সেই ডেটাটা হচ্ছে পাবলিক ডেটা, অ্যান্ড পাবলিক ডেটার আবার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ল্যারি এলিসন গত মাসে বলেছেন একটা খুব ইন্টারেস্টিং কথা, যে এর পরের লেভেলে এআইকে নিয়ে যেতে হলে বা এলএলএমগুলোকে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে নিয়ে যেতে হলে দে উইল হ্যাভ টু ইউজ প্রাইভেট ডেটা যেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে। এবার কি হচ্ছে, আমি কালকে একটা লিঙ্কডইনে আর্টিকেল লিখলাম এটা নিয়ে যে এআইটা খুব ভালো, এটা করতে পারে। পরশুদিন যদি কেউ সার্চ করে থ্রু চ্যাট জিপিটি এআইটা ভালো কাজ করতে পারে কি না, ও কিন্তু আমি যেটা লিখেছি, আমি একটা এক্সপার্ট নই, ওটাকেও কনসিডার করে নিচ্ছে, করে ও একটা লেখা তৈরি করে দিল। লেখাটা ভুল, কারণ আমার নলেজটা ভুল ছিল, অ্যাজ অ্যান এক্সাম্পল। বা ধরা যাক একটা মেশিন নিয়ে, যে এই মেশিনটা ভালো না আমি লিখেছি। এবার পরশুদিন একজন জিজ্ঞেস করেছে এই মেশিনটা সম্বন্ধে, আমার যে ভালো নাটা ও ফ্যাক্টর ইন করেছে অ্যাজ এ পার্সেন্টেজ অফ হিজ রেসপন্স।
এর সো এটা হচ্ছে ডেটা প্রবলেম, ডেটা বায়াস হয়ে গেল। হ্যাঁ, এইবার কি হলো, ও যে লেখাটা লিখলো ওটা আবার নেটে রয়ে গেল, রেপ্লিকেশন অফ ডেটা। সো 90% অফ দ্য ডেটা ইজ নট অথেন্টিকেটেড, যেটা পাবলিক ডেটা আছে। এইবার হচ্ছে 95% অফ দ্য ডেটা টুডে উই আর জেনারেটিং অন দ্য নেট আর জেনারেটেড বাই অল দিস AI টুলস। সো ইউ সি রেপ্লিকেশন অফ দিস বায়াস হাউ ফাস্ট এটা হতে শুরু করছে। তো ল্যারি এলিসন কি বলেছে, ওরাকেলের যে হেড, বলছে প্রাইভেট ডেটায় যেতে হবে, যেখানে কেউ একটা ওনারশিপ নেবে এই ডেটাটার। যেটা আমি যেটা বলেছি ঠিক বলেছি, না বললে তো আমি জানবো না। সো ডেটা বায়াস একটা প্রবলেম। হ্যাঁ, সাদা কালো ডিফারেন্সিয়েট করতে পারছে না। ইন্ডিয়াতে রিয়েল লাইফ প্রবলেম, গত মাসে আমরা ডিসকাস করেছি একটা নিয়ে, যে ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য ওরা যে অ্যালগরিদম ইউজ করছে, ও পিনকোড দেখে ঠিক করে ফেলছে যে ওইখানে কতগুলো ক্রেডিট কার্ড আছে, তাদের লোকগুলো কেরকম পেমেন্ট করে। হ্যাঁ, যদি আপনার বাড়ি আলিপুরে হয়, একদম আপনার যদি ক্ষমতা নাও থাকে টাকা লোন ফেরত দেওয়ার, ওই পিনকোড দেখে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। আর আপনার যদি খুব ভালো স্ট্যান্ডিং থাকে, ক্রেডিট ব্যালেন্স বা ক্রেডিট রেটিং থাকে, তাও হয়তো আপনাকে অ্যাপ্রুভ করবে না, আপনি যদি কোনো মফস্বলের বা কোনো গ্রামের পিনকোড ইউজ করে থাকেন। ডেটা বায়াস, এইটা থেকে বেরোতে হবে। এইটার থেকে বড় প্রবলেম হচ্ছে, যেটা আমি ছোট ভাই বোনদের বলতে চাই, হচ্ছে হ্যালুসিনেশন প্রবলেম। এইটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে AI সিস্টেমগুলো না, এই চ্যাট জিপিটি বিশেষ করে, মানে দেয়ার আর সাম অফ দেম আর বেটার, সাম অফ দেম আর নট সো গুড। চ্যাট জিপিটি ইজ নট সো গুডের পাল্লায় পড়ে। দিজ আর ক্রিয়েটেড টু প্লিজ ইউ অ্যাজ এ মডেল, ইঞ্জিনিয়ারিং মডেল হিসাবে। কখনো বলবে না আমি এটা জানি না, ঠিক আছে? কখনো বলবে না ইফ ইউ চ্যালেঞ্জ দ্যাট, না ইউ আর টেলিং মি সামথিং রং, ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই থিঙ্ক, না আমি যেটা বলছি সেটা ঠিক, তোমারটা ভুল। হ্যালুসিনেট করে। কিভাবে হ্যালুসিনেট করে? এই যে আমি এক্সাম্পলটা দিলাম একটু আগে, এই যে কনসাল্টিং কোম্পানি ইউজ করেছে, যাদের বিশাল অফিস আছে আমাদের এখানে, বিগ 4 কোম্পানি, তারা একটা রিপোর্ট তৈরি করতে বলেছিল। সেই রিপোর্টটা তৈরি করতে গিয়ে তার যে জাস্টিফিকেশনগুলো দেবে, সেই জাস্টিফিকেশনগুলো পুরো ওই চ্যাট জিপিটি বানিয়ে নিয়েছে, সব মিথ্যে কথা। আমেরিকা একটা ল কেস হয়েছে রিসেন্টলি, ল ফার্ম ওই তৈরি করতে বলেছে জাস্টিফিকেশন, যে দেখো এই হচ্ছে কেস রিডিং, কিছু একটা তৈরি করো। ও একটা তৈরি করে দিয়ে দিয়েছে, এবং সেখানে জজের নাম দিয়েছে, কেস নাম্বার দিয়েছে, এবং বলেছে এই কেসের এই পিটিশনের এগেনস্টে এই রায় হয়েছে বলে ছাপিয়ে দিয়েছে। সেটা গিয়ে উকিল কোর্টে জমা দিয়ে দিয়েছে, ধরা পড়ে গেছে যে এটা হ্যালুসিনেট করেছে সিস্টেম। কোনো দিন বলবে না যে আমি এটা জানি না বা করতে পারবো না। আমি যদি না জানি, আমি বানিয়ে নেবো ডেটা। সো ইট ইজ ডেঞ্জারাস এগেন। সো ওই যে আমি বললাম প্রথমেই, যে রিমেম্বার ইট ইজ আর্টিফিশিয়াল, ইটস নট রিয়েল। ইট ওয়ার্কস বেসড অন সার্টেন প্যাটার্ন রিকগনিশন thing and based on the data. Data are basically the patterns. So we'll have to be careful. So এটা কি করে করা যায় এন্টারপ্রাইজ লেভেলে? সো অনেকগুলো এক্সাম্পল দিলাম যে এখানে খুব ভালো কাজ করছে AI। আবার কেন যে একদম রিয়েল লাইফ ইম্প্যাক্ট যেটা করার দরকার এন্টারপ্রাইজ লেভেলে কোম্পানিগুলোর মধ্যে, সেটা করতে পারছে না, বিকজ এখনও ওই ট্রাস্ট জিনিসটা তৈরি হয়নি। ইফ AI is lacking something today, that is called trust. Can I trust you? কেউ একজন ডাক্তারবাবুর কাছে যাবেন, তো ফার্স্ট থিং ইজ দ্য ট্রাস্ট। আই ক্যান ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ। কেউ একজন উকিলের কাছে যাবেন, আই ক্যান ট্রাস্ট ইউ অর নট। দোকানে খাবার কিনতে গেলে আমরা দেখি এই সার্টিফিকেশন আছে কিনা, জিনিস কিনতে গেলে দেখি ওই সার্টিফিকেশন আছে কিনা। ইজ ইট ট্রাস্ট? দিস থিংস আর ক্রিয়েটেড অ্যাজ, এগেন প্রফেসর বলেছেন আমার আগে, যে ব্ল্যাক বক্স হিসাবে। আমি এদিক দিয়ে ইনপুট ঢোকাবো, ওদিক দিয়ে আউটপুট বেরোবে। হু ইজ অডিটিং ইয়োর অ্যালগরিদম? সো দেয়ার আর সাম ওয়ার্ক হুইচ ইজ কল AI ভ্যালিডেশন। এই কাজটা শুরু হয়েছে। আই থিঙ্ক কাউকে এটা বলতে হবে, টু থিংস। একটা হচ্ছে অ্যাজ এ কন্টিনিউয়াস প্রসেস, যে AI
এআই টুলগুলো কিন্তু এটাকে ব্ল্যাক বক্স রেখে দেবে. So there will be some other organization who will come up with tools, who will break that black box because they don't want to show their algorithm, they don't want to show you their data, how they have arrived at the solution, right? So I think the next piece of work, which will be very, very important, সেটা হচ্ছে এই ভ্যালিডেশন মেথডোলজি, ভ্যালিডেশন টুলস, এগুলো নিয়ে কাজ হচ্ছে. আমাদের এই কলকাতাতেও হচ্ছে খুব ছোটোভাবে. আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে অ্যাসোসিয়েট এখন, যে যারা এটা করার চেষ্টা করছে. ইটস নট ইজি, ইটস ডিফিকাল্ট, বাট এইটা করতে হবে. এইটা না করতে পারলে, যতক্ষণ না ট্রাস্ট জিনিসটাকে আনা যাবে এর মধ্যে, ততক্ষণ এর ওপরে স্কেল করা উইল বি ডিফিকাল্ট. সো এআই ইজ গুড, ডেফিনেটলি. টেকনোলজি ফর গুডে যদি কিছু জিনিসের নাম প্রথমে আসে, সেটার মধ্যে এআই একটা আসবে. এই প্রত্যেকটা প্রফেশনাল লোকদের হেল্প করছে ডেটা দিয়ে. হাউএভার, আমরা এখনও ওই জায়গায় পৌঁছইনি যেখানে যে কোনো একটা ডিসিশন এআই থেকে এলে উই ক্যান সে দ্যাট ইয়েস উই ট্রাস্ট ইট. সো এআই ইজ রিয়েল ইন এ সেন্স দ্যাট আমরা এটা ইউজ করছি টুডে. ইট হ্যাজ ইটস ওন প্রবলেম, যেটা ডেটা বায়াস এবং হ্যালুসিনেশন. এই দুটোকে ফিক্স করে আই থিঙ্ক ইন্ডাস্ট্রির নেক্সট 10-12 বছরে দেখবো আমরা অনেক জায়গায় এগিয়ে যাচ্ছে. বাট কতগুলো জিনিস মনে রাখতে হবে, যে এআই ইজ নেভার এভার গোয়িং টু রিপ্লেস হিউম্যান. IBM, আমার পুরনো কোম্পানি, ট্রাইড 400 লোককে ছাড়িয়ে দিয়েছিল HR থেকে, তাদেরকে আবার রিহায়ার করতে হয়েছে. ইট ক্যানট মিমিক আর ইট ক্যানট শো, ডাক্তারবাবু বলেছেন, এমপ্যাথি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট. আপনি যদি HR-এ কাজ করেন, দুটো লোক যখন কমিউনিকেট করে, ইট ক্যানট কমিউনিকেট. ইয়েস, একটা বট বসিয়ে দিলাম সামনে, কি কমিউনিকেট করবে? বিকজ 90% অফ হিউম্যান কমিউনিকেশন ইজ নন ভার্বাল. ইট ডাজন্ট রিড ইউর বডি ল্যাঙ্গুয়েজ. এ রিড করতে পারে না যে আই মুভমেন্ট. একটা লোক যে রোজ কথা বলে, সেই লোকটা হঠাৎ কম কথা বলছে কেন? তার মানে তার একটা প্রবলেম আছে. একটা এআই টুলের সামনে বসালে বুঝতে পারে না. সো HR রিপ্লেস করে দেবে এআই. যারা করতে গেছিলো ভুল করেছে, যারা তাদের এখন আবার রিপ্লেস করাতে হচ্ছে সেই বটগুলোকে লোক দিয়ে. বাট কিন্তু এটাও ঠিক যে কিছু কিছু জায়গা আছে যেখানে এআই খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, খুব ভালো কাজ করছে. যে যে জায়গাগুলো এগুলো করতে পারে না, অ্যাজ আই সেড, ওই এআই ভ্যালিডেশন, ট্রাস্ট বিল্ডিং, এই জিনিসগুলো করতে হবে. দেন উইল সি ইন নেক্সট 10 years পারহ্যাপস যে অনেক নতুন জায়গায় এআই এর ইউসেজ শুরু হবে. থ্যাংক ইউ ভেরি মাচ. খুব ঠিক এই এআই বায়াসের কথা আমরা তো রোজই দেখি. নেটফ্লিক্স আমাদের একটা প্রোগ্রাম দেখাবার পর জিজ্ঞেস করে, ডিড ইউ লাইক ইট, আর ইটস নট ফর মি, আই ডোন্ট নো. আমরা সেটা যদি উত্তর দিই, তাহলে আমাদের বায়াসগুলো সেখানে আমরা ফিড করছি. এবং কিছুদিন পরে দেখা যাবে যে যেহেতু আমি স্পাই থ্রিলার দেখতে ভালোবাসি, আমার সামনে খালি স্পাই থ্রিলার আসছে. কিন্তু আমার স্ত্রী সেটা ভালোবাসেন না. তিনি ভাবেন, আরে যখনই টিভি খুলি খালি স্পাই থ্রিলার, আজকাল কি সব সিনেমাই এরকমই তৈরি হচ্ছে? এটা মানে একটাই. এখন আমরা কিছু প্রশ্ন নেব, কারণ তোমাদের মনে কিছু প্রশ্ন থাকবে হয়তো. আমাদের এক্সপার্টরা এখানে আছেন, অল্প কিছু প্রশ্ন নেবার সময় আছে, তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো. একটা কোট মনে পড়ছে, এনভিডিয়ার CEO, তিনি বলছেন যে নেক্সট মিলিয়নিয়ার্স কারা হতে যাচ্ছে. বলতে গিয়ে বলছেন প্লাম্বার আর ইলেকট্রিশিয়ানরা নেক্সট মিলিয়নিয়ার্স হতে যাচ্ছে, কারণ ওই জবগুলো এআই কোনো দিন রিপ্লেস করতে পারবে না. হোয়াইট কলার জবসগুলো আর অ্যাট রিস্ক. এটা একটা মনে পড়ছে. আর একটা জিনিস পড়েছিলাম, সেটা মনে পড়ছে যে গত বছর ইন 2025 75 million jobs were lost globally, displaced to AI. Scary. Good part is 133 million new jobs got created in the same period. তার মানে সবটাই খারাপ নয়, খারাপ ভালো মিশিয়ে আছে. আমাদের তাহলে কি করতে হবে? আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে. অ্যান্ড কী করে প্রস্তুত রাখবো আমরা নিজেদেরকে? কন্টিনিউয়াস লার্নার্স, কন্টিনিউয়াসলি রিস্কিল, আপস্কিল, লার্নিং, এইভাবেই আমরা এগিয়ে যেতে পারি. কারণ কোনো জবই
মানে আগের মতো হবে না যে আমি একটা প্রফেশনে ঢুকলাম আর সেটাতে সারা জীবন কাটিয়ে দিলাম, এরকম হবে না। জবের নেচার চেঞ্জ করতে থাকবে অ্যাজ ইট ইজ ইভলভিং। আমাদের তার জন্য প্রস্তুত হতে হবে। প্রশ্ন কারুর আছে? গুড আফটারনুন ইচ অ্যান্ড এভরি প্রফেসর্স ওভার হিয়ার। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা বলেছেন ডেটা ইজ আ নিউ অয়েল, ডেটা ইজ অলওয়েজ থিঙ্ক অ্যাজ অ্যান অ্যাসেট। তো আপনাদের কীরকম মনে হয় যে ডেটা যেটা এখন ফিড হচ্ছে সেটা কতটা প্রিভেসি অফ অ্যান ইন্ডিভিজুয়ালকে হার্ম করে? বিকজ দিস ইজ সামথিং আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, বিকজ ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ারে যখন ডেটা ফিড করা হয় সেটা মাইট বি একটা পার্সোনাল ইন্ডিভিজুয়ালের ডেটাকে ব্রিচ করছে, ভায়োলেশন অফ দেয়ার প্রিভেসি। তো আপনাদের কি মনে হয় সেটা কতটা হার্মফুল অ্যাট টুডেজ এজ? অমিতাভ? হ্যাঁ, তো এটা তো গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ফার্স্টলি এইটা নিয়ে অনেক কাজ হচ্ছে। অফকোর্স ইটস চ্যালেঞ্জিং। হ্যাঁ, সো আজকে আমাদের দেশে যদি আমি দেখি, আমার ডেটা তো বাজারে বিক্রি হয়, ওই জন্য হাজার হাজার টেলিমার্কেটিং অর্গানাইজেশন আমায় ফোন করে, কারণ ওই ফোনের নাম্বারগুলো বিক্রি হয়ে যায় বিভিন্ন। আমি যদি কোনো ক্লাবের মেম্বারশিপ থাকে, আমি যদি কোনো জায়গায় গিয়ে দোকানে গিয়ে দেখবে সব জায়গায় এখন জিজ্ঞেস করে যে ফোন নাম্বারটা দেখি, হ্যাঁ, পয়সা দেওয়ার সময়। সো দে সেল দিস নাম্বারস at a cost. So it is breaching my privacy, right? I don't like to get those calls. এর থেকে বড় কথা হচ্ছে, যখন আমি যেমন টেলিকমিউনিকেশন কোম্পানিতে কাজ করতাম, যখন যে আমাদের দিনে মানে ঘন্টায় পেটাবাইটস অফ ডেটা তৈরি করতাম, মানে এই ইন্ডিয়ার যত ফোন কল তৈরি হচ্ছে যাচ্ছে, একটার সাথে একটা SMS যাচ্ছে। সো আমাদের যখন কোনো কাজ করতে হতো ওইগুলোকে বাস করে দিতে হতো। হ্যাঁ, কিন্তু ওইটা যদি কোনো কারণে লিক করে যায়, it's again breaching your privacy, right? With whom you are talking, কতক্ষণ কার সাথে কথা বলছে, কি বলছে, সব everything is getting recorded today. সো ইউরোপে যেমন GDPR বলে একটা ল এসে গেছে, আমাদের দেশেও সেটাকে কপি করা হচ্ছে, ইন এ সেন্স যে ইন্ডিয়ানাইজ করে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। একটা প্রিলিমিনারি ল হয়েছে, ওটা আরও স্ট্রিনজেন্ট হবে আগামী দিনে, যেখানে যাদের বিদেশে এখন কাজ করতে হয় আইটি কোম্পানিগুলোকে, দে আর অল সার্টিফাইং দেমসেলফ অ্যাজ এ GDPR কমপ্লায়েন্ট কোম্পানি। তার মানে কি, কেউ যদি জিজ্ঞেস করে যে আমার ডেটা কোথায় কোথায় ইউজ হচ্ছে, ইউ আর লায়াবল টু শো এক্স্যাক্ট দ্যাট ডেটা ইউসেজ উইদিন 24 hours. হ্যাঁ, সো ইউ আর কনফিডেন্ট দ্যাট ইউ নো দ্যাট আমার ডেটাটা বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে না। বাট ইট ইস এ চ্যালেঞ্জ। সো এভরি কোম্পানি, সো যারা লিগাল লাইনে যাচ্ছে বা যারা IT লাইনে যাচ্ছে, দিস ইজ সামথিং ভেরি নিউ opportunity for them to specialize in data privacy and data security, right? But টেকনোলজিতে এই রিস্কটা থেকেই যায়। সো ইটস এ ভেরি গুড কোশ্চেন, স্পেশালি যদি মেডিকেল রেকর্ডস হয়। হ্যাঁ, সো আমার মেডিকেল রেকর্ডস ইজ ভেরি প্রাইভেট টু মি, সেটা যদি ব্রিচ হয়, আই উডন্ট লাইক ইট। সো yes, a lot of things are related, cyber security, etc., with this. It's a big challenging area, but every country is working on it. আচ্ছা, আমার একটা একদম মানে অন্য কথা আছে। আমি লেখাপড়া করি আর লেখাপড়া শেখানোর চেষ্টা করি। আর আমি এ দেশে পড়িয়েছি, আমি অন্য দেশে পড়িয়েছি। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট এ ডিফারেন্ট ইস্যু। সেটা হচ্ছে, হোয়াই আর ইউ অ্যাডিক্টেড টু AI? AI এর একটা অ্যাডিকশন আছে, এবং সেটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম। সো ওয়ান থিং আইল টেল ইউ, that if I gave a lecture in, say, Chicago, and by the time I have ended, there are 17 hands raised for a question. None of you will ask a question, unless the first one, and you, thankfully, have broken the first barrier. Everybody has a question. Now, why don't they ask? The reason is a socialization problem. You do not want other people to know what you didn't understand. So you want to make your ignorance private. And in private, you can interact with AI and get your answers without anybody else knowing তুমি কোনটা জানো না। তোমার বন্ধুরা বলবে না, আরে তুই কি বোকা রে, তুই এরকম একটা প্রশ্ন করলি। দ্যাট ইজ নট দ্য কেস। দ্য কেস ইজ দ্যাট অল অফ ইউর ফ্রেন্ডস ডু নট নো হোয়াট ইউ আর আস্কিং, দে আর জাস্ট মোর কাওয়ার্ডলি।
সো আমাদের এই যে অ্যাডিকশনের প্রবলেমটা আমাদের দেশে আরও বেশি সিভিয়ার বিকজ অফ আওয়ার সোশ্যাল reasons. You know, if you grew up in some place like New York, you will be very eager to come up with the first question, because then you are lauded for being the most courageous. Here, the most cowardly is considered to be most knowledgeable. There is a difference. And this problem, আমার নিজের এক্সপিরিয়েন্সে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে এই অ্যাডিকশনটা এত বেশি হয়ে গেছে বিকজ ইউ ক্যান নাও ইন ইউর প্রাইভেট ওয়ে ইউ থিঙ্ক, কিন্তু এরা কিন্তু সব বললেন, সবাই কিন্তু শুনছে, ইউ হ্যাভ নো প্রাইভেসি except you just don't know who is listening to you. If your classmate is listening to you, that person tells you, "Are eta bokar moto proshno korli." But the person who is taking your question and using it from you for their profit and utilizing it, you don't know them. They are not coming back. ওই যে থ্রিলারের কথাটা বললেন। So I urge students that, you know, AI or no AI, just gather some courage to stand up and say, I did not understand it. Most of the time, you didn't understand it because the professor did not teach you well. So please, help your teachers to teach you. Amra keno, why are we addicted to Netflix? Good side is you can watch the movie, you can watch in your own time, in your private home, and nobody knows what you are watching. Not true. Your trust is being violated to extreme, except you do not know. আমি যে কথাটা বলছি এটা কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? যে যার কাছ থেকে তোমার চক্ষু লজ্জা, এই জন্যেই যে তার চক্ষু তোমার চক্ষুর সঙ্গে মেলে। যার সঙ্গে তোমার চক্ষু লজ্জা নেই সে তোমাকে চেনে, কিন্তু তুমি তাকে চেনো না। সেই জন্য তোমার মনে হচ্ছে তোমার একটা প্রাইভেসি আছে, নেই কিন্তু ভাই। সো জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর হিউম্যান ইন্টারাকশনস আর এক্সট্রিমলি ক্রুশাল। আরেকটা কথা বলি, ইউ লুক অ্যাট মাই হেয়ার, ইটস অল হোয়াইট, রাইট? At one time it was all black. So I was there. There was a time, long time ago. So why do I have an advantage? You haven't yet have gray hair. But I have been to, you know, what you are. So what I'm telling you, আমি যেটা বলছি সেটা একটু মানে মন দিয়ে you listen, because it's extremely frustrating that you teach a class and you get no feedback. ইনি বললেন ফিডব্যাকের কথা, ইনি বললেন ফিডব্যাকের কথা। I get no feedback. আমরা বয়স্ক লোকেরা বলি, আরে নেটফ্লিক্স দেখে হবেটা কি? একটা হলে গিয়ে প্রিয়া সিনেমাতে ব্যাটল অফ আলজিয়ার্স দেখুন, অভিজ্ঞতাটা কি? সেটা তো বাড়িতে হবে না। একটা 500 লোক একটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করার যে অভিজ্ঞতা, সেটা কোনো দিন নেটফ্লিক্সে হবে না। কিন্তু তোমার প্রাইভেসি আছে। But Netflix is going to feed you more and more of Battle of Algiers if you like that. The rest will be junk, nothing like Battle of Algiers. So my request to you is, if I would like you to go home with one issue from my side, it is to generate a consensus among your friends, your classmates, your colleagues, that the person who asks the first question is actually the most courageous. And courage means something. স্বামী বিবেকানন্দর একটা কথা আছে, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। Not asking a question is চালাকি। ওইটা দিয়ে কোনোদিন ভালো কিছু হবে না। এটা আমার একটা বি ইন মাই বনেট, আই ওয়ান্টেড টু গেট ইট আউট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ভ্যালিডেশন নর্মালি ইন অ্যাকাডেমিক এরিয়াতে রিসার্চে সাধারণত আমরা ভ্যালিডেশনটা করি। আপনি যেটা বলছেন ইন্ডাস্ট্রিয়াল যে সফটওয়্যার তৈরি হয় তাতে কি ভ্যালিডেশন করা হয় না?
মানে আমি ওইটা বুঝতে চাই যে আমরা এআই এর কাজ করলেও ধরুন মেশিন লার্নিং আমি ভ্যালিডেশন মাস্ট করাটা বোধহয় পেপার পাবলিশ করতে গেলে ভ্যালিডেশন আমাকে করতেই হবে। মানে আমি একাডেমিক লাইনেই ছিলাম আর কি। হ্যাঁ, তো বুঝতে পেরেছি আমি কোশ্চেনটা। আপনি কিসের এগেনস্টে ভ্যালিডেট করেন? না, কিন্তু আমি বলছি যে আপনি যেটা বলছিলেন যে ভ্যালিডেশন, হ্যাঁ, কোশ্চেনটা বুঝেছি। বলছি আপনি তো কিছুর একটা এগেনস্টে ভ্যালিডেশন করেন। হ্যাঁ, সেটা তো কিসা, আমরা নিয়ে- সেটা কি যে কোনো ভ্যালিডেশন টেকনিক আমি নিই। টেকনিক বা বই আছে কোনো বা একটা, বই বা আপনার মাথায় যদি আমি- আছে? হ্যাঁ, যদি আমি ধরুন একটা বই করলাম, যে আমি কোনো একটা লিটারেচার নিয়ে আমি একটা কাজ করেছি, তারপর সেই লিটারেচারের অথেন্টিক যে অথর হ্যাঁ, তারটা দিয়ে তো ভ্যালিডেশন। সেই এইবার প্রবলেমটা হচ্ছে যে ওই লিটারেচারটা যে লিখেছে সে ঠিক লিখেছে কিনা সেটা কি করে জানবো? ধরুন রবীন্দ্রনাথ টেগোরের একটা আমি গল্প নিয়েছি, সেখানে এখন করা যায় এটা যে হিরো অ্যান্ড অ্যান্টি হিরো, মানে ওই ড্রামাটার উপর আমি অ্যানালিসিস করতে পারি এআই দিয়ে বা মেশিন লার্নিং। সেইখানে হয়তো প্রবলেম হবে না, কিন্তু ওই যে ডেটা সেট, ভ্যালিডেশন করলাম আর কি। বুঝলাম। তো ওই ডেটা সেটটাই হচ্ছে কোশ্চেনেবল যখন হয়ে যায়, যে ডেটাটা ঠিক কিনা। আপনি তাহলে ভুল ডেটার সাথে ভ্যালিডেট করে আরও ভুল অ্যান্সার পেয়ে যাবেন, তাই না? সো ইউ নো যে আমি এই বইটা অথেন্টিক, কেউ যদি এটা নিয়ে একটা রিসার্চ করে থাকে তা আমি এইটার এগেনস্টে ভ্যালিডেট করছি। তার মানে ভ্যালিডেশনের প্রবলেম নয়, ডেটা সেটের প্রবলেম। হ্যাঁ, অফকোর্স বায়াসটা তো ভ্যালিডেশনের প্রবলেম না, বাট ভ্যালিডেশনটা করতে হবে, মানে না, আমি ওই অ্যালগোরিদমটা তৈরি করতে হবে যাতে রং ডেটা সেটটাকে বার করে আনা যায়। খুব ইজি এক্সাম্পল আছে, আজকেও করা যায়। যে আজকে আমি চ্যাট জিপিটিকে একটা কোশ্চেন করলাম, যদিও এটা ইন রিয়েল লাইফ হবে না, বাট আপনি করে দেখবেন যে এটা অ্যান্সারটা ভ্যালিড কিনা। দেয়ার আর 10 টুলস টুডে, এআই টুলস, LLM. ইজি ওয়ে টু ভ্যালিডেট ইট, ইউ আস্ক দ্য সেম কোশ্চেন, সেম প্রম্পটটাকে কাট পেস্ট করে ওই 10টা LLM দিয়ে দাও, একদম বোঝা যাবে। যদি কেউ একটা কন্ট্রাডিক্ট করে তার মানে কারো একটা অ্যান্সার ইজ রং। না, আমি চ্যাট জিপিটি বলছি না, চ্যাট জিপিটি অথেন্টিক নয়। ইউনিভার্সিটি থেকে নিতাম, আর এখন বোধহয় কিনতে হয় আর কি। ডেটা সেট আমি বহু হাসপাতালে গেছি কলকাতার, মানে না, আমি এখানে বলছি যে এই ডিসিশনটা হতে পারে যে হাসপাতালগুলোতে যারা মানে ডেটা সেট সেইভাবে তৈরি করা যায় কিনা। ডেটা সেট মানে কিন্তু ডেটা নয়, প্রেসক্রিপশন নয়। আমি যত হাসপাতালে গেছি বলেছে প্রেসক্রিপশনগুলো নিয়ে নিন। ডেটা সেটের সঙ্গে প্রেসক্রিপশনের ডিফারেন্স আছে, আমি অ্যাট্রিবিউট দিই ডেটা সেটে। সেইটা কিন্তু সারা ভারতবর্ষে অল্প জায়গায় হয়। একটি রিসার্চ ইনস্টিটিউটেই আমি জানতাম, নর্মালি কলকাতাতে আমি খুঁজে পাইনি, মানে কেউ ডেটা সেট তৈরি করে না। সেই উদ্যোগটা নেওয়া যায় কিনা আর কি, যারা এখানে মেডিকেল সায়েন্সের আছে। কারণ আমাদের যা এই যে ডিসিশনগুলো বলছেন, এই ডিসিশনগুলো আমরা কাজ করেছি এর উপরে, সবগুলো ইউএসএর ডেটা সেট থেকে নিয়েছি। আর ওদের ডিসিশনটাই ওদের মতো করে ডিসিশন হচ্ছে আর কি, আমার বক্তব্যটাই। হ্যাঁ, না না, সেটা এথিক্যাল কমিটি আছে প্রত্যেক জায়গায়, ইউনিভার্সিটি অ্যান্ড হাসপাতালে। সেগুলো করে একটা উদ্যোগ যদি নেওয়া যায়, এইরকম একটা আলোচনা হলে বেশ ভালো হয় আর কি। তাতে আমাদের এখানে যারা কাজকর্ম করে, ধরুন অনেকেই আমাদের এই এতগুলো আইএসআইও আছে, আমাদের ইউনিভার্সিটিগুলো আছে, কাজ করছে, তাহলে আমাদের মতো করে কিছু একটা ডিসিশন, ওই যে ডিসিশন মেকিং কথাটা বলছেন আর কি, সেটা আমাদের মতো হবে। ধরুন ক্যান্সার ডিজিজ, লিভার ডিজিজ, সেগুলোর প্রেডিকশনটা ভুল হয়ে যায় অনেক সময়। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটাই এক্সাম্পলিফাই করছে যেটা আগে বলা হয়েছে, যে ডেটা বায়াস যেটা ক্রিয়েট করছে এআই এর মধ্যে, এটার থেকে আমরা কিভাবে সতর্ক থাকবো এবং কাজ চলছে সেটাকে মিনিমাইজ করা, বায়াসটাকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করা বাই ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ ডেটা। এবং আমরা আশা করি যে এটা ক্রমশ উন্নত হবে এবং আমাদের বেশি কাজে আসবে। আমাদের সময় মোটামুটি শেষ হয়ে গেছে। আমি একটা কথা একটু বলি। অবশ্যই। হয়তো কালকে স্বাগতম এটা নিয়ে কিছু বলতেও পারে, নাও বলতে পারে। এই ডেটার বায়াসটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ওয়েতে হয়, সেটা বলি আমি একটা সময় এনপিসিআই হয়ে কিছু কাজ করেছিলাম, যাতে আমাদের কিছু ফ্রড ডিটেকশন অ্যালগরিদম নিয়ে কাজ করতে হয়েছিল। এখন যে ট্রেনিংটা হচ্ছে যে ডেটাটা নিয়ে, সেই ডেটাটাতে গন্ডগোল থাকতে পারে, বায়াস থাকতে পারে, কিন্তু আরেকটা বড় সমস্যা হলো ফ্রড তো খুব কম হয়,
হ্যাঁ, নন ফ্রড ট্রানজাকশনই বেশি। এই যে ইমব্যালেন্সটা ডেটাতে সবসময় থাকে, এটা কিন্তু একটা অদ্ভুত বায়াস তৈরি করে, এবং এটা কিন্তু অনেক বেশি সিরিয়াস প্রবলেম। তার কারণ কবে আমি অনেক ফ্রড পাবো, 7 দিনে তো আমাদের বোধহয় ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই যে প্রবলেমটা, এটা কিন্তু একটা অসাধারণ চ্যালেঞ্জিং রিসার্চ প্রবলেম। ওকে, আজকে এখানে যারা আছে ইয়ং পিপল, তারা এটা ভাবতে পারে। যেমন ধরো, আমি কোনো একটা রেয়ার ডিজিজকে আইডেন্টিফাই করতে চাইছি, রেয়ার ডিজিজের উপর ডেটা তো খুব কম, কারণ সেটা তো রেয়ার। ফ্রডও একটা রেয়ার ডিজিজের মতন। সেই জন্য এই ডেটা ইমব্যালেন্সের জন্য যে বায়াসটা তৈরি হয়, সেটা একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। এবং এটা অনেকগুলো টেকনিক আছে, যেমন যে ফ্রডগুলো হচ্ছে সেগুলোকে এআই ব্যবহার করে, আবার এটা মানে অতিরিক্ত ইউজ অফ এআই হয়ে দাঁড়ায়, এআই ব্যবহার করে রেপ্লিকেট করা, এই ধরনের জিনিসপত্র হয়। কাজে ডেটার বায়াসটা দুরকমভাবে হয়। একটা হচ্ছে জেনুইন, এরকম নয় যে আমি একটা জায়গা থেকে ডেটাটা স্যাম্পল করেছি, সেখানে জিনিসগুলো একরকম, সেই জন্য আমার বায়াসটা এসছে। এরকমও হতে পারে যে আমি যেখান থেকেই স্যাম্পল করি না কেন, আমার ডেটা একরকমভাবে ইমব্যালেন্সড হয়ে থাকবে, এবং ইমব্যালেন্সড হলেই আমার ডেটাতে একটা অটোমেটিক বায়াস জেনারেটেড হবে। তা আমি জাস্ট এই জিনিসটা পয়েন্ট আউট করতে চাইছি, মানে অনেক সময় বায়াসটা কিন্তু আমরা যেভাবে, এই বায়াস শব্দটার মধ্যে একটু মিসলিডিং ব্যাপার আছে। হ্যাঁ, আমি বায়াস বলতে আমরা সাধারণত যেটা বুঝি, ডেটার বায়াসটা কিন্তু শুধু সেই কারণে হয় না। অনেক ধরনের ডেটা খুব অল্প পরিমাণে লভ্য, সেটা কিছু করার নেই, সেই জন্য বায়াসটা তৈরি হয়। ধন্যবাদ। এখনকার মতো আমরা এই অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এবার কাকে অনুরোধ করব প্রফেসর ঠাকুরকে যে ডক্টর সুকুমার মুখার্জিকে মেমেন্টো দিয়ে সম্মান প্রদান করুন। এবারে আমরা প্রফেসর সব্যসাচী ভট্টাচার্যকে সম্মান প্রদান করছি মেমেন্টো। প্রফেসর প্রবল চৌধুরীকে মেমেন্টো দিয়ে সম্মান জানাচ্ছেন শ্রীযুক্ত অঞ্জন ব্যানার্জি। শ্রীযুক্ত অমিতাভ রয়কে মেমেন্টো দিয়ে সম্মান জানাচ্ছেন শ্রীযুক্ত অঞ্জন ব্যানার্জি। আজকের সঞ্চালক শ্রীযুক্ত অঞ্জন ব্যানার্জিকে সম্মান প্রদান করা হবে। এখনকার সেশন শেষ হলো।